হ্যাঁ, হ্যাঁ, বলেন। তবে আজকে ওই যে আমাদের গতানুগতিক সবাই বেশি ক্লাস নিয়ে স্যার একটা শেষ করে আরেকটা নতুন টপিকস ধরতে যাচ্ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা সবাই দ্রুত পড়াচ্ছি, স্যার ওইটা বজায় রাখছেন। তো হ্যাঁ। যাই। আর কিছু? না স্যার, আর কিছু নেই। আচ্ছা, বাশার বলেন, বাশার। স্যার এই যে খালেক সাহেবের ক্লাস সম্পর্কে বাক্য। আমাদের ক্লাস ভালো লেগেছে স্যার। গণিতগুলো অনেক সুন্দর করে বোঝাচ্ছিলেন। তো একটা বিষয়ে মানে যতটা আর কি মনে হয় আমাদের সবারই যে কিছুটা হয়তো স্যার মানে স্ক্রিনে কথা বলা ছিল, আমি এটা নিজেও জানি না এটা কেমন। আমি এখান থেকে একটু অনেকটা দেখছি মানে সবার ক্ষেত্রে এটা কি আমাদের নিয়মের মধ্যে কিনা আমি জানি না। আমার কাছে বিষয়টা একটু কেমন লাগছে, এটা নিয়ে কথাও বলছি যে সবার ক্ষেত্রে এটা। স্যার আপনি একটু যদি এই বিষয়ে পরামর্শ দেন একদম শেষে, যে আসলে আমাদের এই বাচন ভঙ্গিটা স্বাভাবিক নাকি আমরা এই ছোট বাচ্চাদের ক্লাস নেওয়ার জন্য আমাদের এরকম করতে হচ্ছে, আমি এই বিষয়টা আসলে জানি না। তো এইটা। ঠিক আছে, দেলোয়ার আপনি বলেন। স্যার অনেক সুন্দর লেকচার দিয়েছে স্যার, আমার ভালো লেগেছে স্যার, যথেষ্ট ভালো। তো স্যার এই জায়গায় ওই স্যার তিরুপতিতে যখন বাহু যেগুলা স্যার করলো মানে লেকচার দিল স্যার, এই জায়গায় যদি অঙ্কন গুলো যদি ওই জ্যামিতিক ভাবে যদি করা হতো তাহলে মনে হয় যে স্যার আমাদের এই আর একটু বেশি ভালো লাগতো, মানে ছাত্ররা অনেক বেশি জানতো, এটুকু মনে হয়েছে স্যার। মানে জ্যামিতিক ভাবে করা হতো, হতো বলতে কি বোঝাচ্ছেন? মানে স্যার যেমন যে সমবাহু সমবাহু স্যার অঙ্কন করলে পারে ওর একটা যে জ্যামিতিক যেটা নিয়ম আছে স্যার, হ্যাঁ, যেমন যে কোন আঁকে বাহুগুলোকে 10 ইঞ্চি নিয়ে, 13 সেন্টিমিটার নিয়ে, 12 সেন্টিমিটার নিয়ে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ ওই লম্বের উপর থেকে, হ্যাঁ, হ্যাঁ, লম্ব এঁকে, ভূমি থেকে লম্ব মানে এঁকে তারপরে মানে একটা পরিমাপ নিয়ে মেপে নেওয়া, তাই তো? ওরকম বোঝাচ্ছেন? জি স্যার, আচ্ছা, ফাইন। আমাকে এটা ঠিক হলে আছে, আরো একটু বেশি ছেলেদের কাছে ভালো লাগতো, এটা মনে ফাইন, হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তানজিনা বলেন। স্যার ক্লাস ভালো হয়েছে, মানে অনেক আনন্দ সহকারে ক্লাস নিয়েছে, বাচ্চাদের সাথে অনেক বেশি ইন্টারাকশন করেছে, খুব ভালো হয়েছে স্যার। আর ওনার ইমপ্রুভ করার মতো কিছু বলার নাই? ইমপ্রুভ স্যার ওরকম কিছু খেয়াল করিনি, ভালোই লেগেছে আমার। আচ্ছা, এবার তমা বলেন, তমা। স্যার খালেক স্যার অনেক ভালো ক্লাস নিয়েছে, আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। স্যার এটুকুই আমার মন্তব্য। স্যার আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, তোমাকে বলতে বললাম যে। জি স্যার আমি বলেছি, আপনি মিউট ছিলেন। আরে, স্যার আমি মিউট থাকলেও তো এমনি শুনতে সব পাবো। মিলিয়ে স্যারের ক্লাস, জি স্যার সব মিলিয়ে স্যারের ক্লাস আমার ভালো লেগেছে, তো ভালো ওইভাবে ক্লাস নিয়েছেন উনি। ওইভাবে বললে হবে না, একদম মানে স্পেসিফিক তিনটা বলতে হবে। সব মিলিয়ে ভালো লাগছে, এটা তো গতানুগতিক কথা হয়ে গেল। আমরা স্পেসিফিক চাই যে হ্যাঁ, ওনার কণ্ঠস্বরটা ভালো ছিল, ওনার বোর্ডের লেখাটা ভালো ছিল, ওনার ওই বোঝানোটা ভালো ছিল, যেমন উনি এই কথাটা বললে এইটা ভালো ছিল, এইভাবে বলতে হবে স্পেসিফিক করে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে জি আমরা স্যার। হ্যাঁ, আমরা শুরু করি। আমরা সবাই তো বোধহয় বললাম, তাই তো? নজরুল শুধু বলে নাই, কিন্তু নজরুলকে দিয়ে এখন বলানো যাবে না, কারণ ও পড়ানোর জন্য এখন রেডি আছে এই। আচ্ছা, এবার আমরা তাহলে নজরুলের ক্লাসে চলে যাই। নজরুল, আপনি শুরু করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো, আমিও খুব ভালো আছি। বাবা, এখানে কাগজ পড়ে আছে কেন? একটু উঠাও, ঝুড়িতে রাখো।
শীতের সময় একটু জানালাটা স্যার অল্প একটু খুলে দাও। হ্যাঁ খালিক সাহেব তোমরা বলেন একটু স্যার বলেন এই নজরুল ক্লাস নিচ্ছে তো আমি স্যার আমি ক্লাস করবো স্যার, কিন্তু আমি একটু রাজশাহী যাচ্ছি স্যার। আচ্ছা যান, অসুবিধা নাই ওই অসুবিধা নাই। আমার অ্যাসাইনমেন্ট গুলো জমা দেয়নি। যান যান, জি স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। এই আজকে বাসারকে দেখছি না কেন? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ। ঠিক আছে, খবরটা ভালো করে নিও। আর তোমরা ছুটির পরে পারলে ওর বাসায় যেয়ে দেখা করো, হ্যাঁ? তো ঠিক আছে, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস পড়াবো। আচ্ছা, তোমরা আদিম যুগের মানুষের সম্পর্কে কেউ কিছু বলতে পারবে? ওখানে হাত উঠিয়েছো তোমা। হ্যাঁ, আদম যুগের মানুষের আহ, বিষয়ে তুমি কি বলতে চাও তোমা? আচ্ছা, আদম যুগের মানুষ কি করতো, কিভাবে জীবনযাপন করতো? 1 নাম্বার কি বললা? তারা কৃষি কাজ করতো। এদিকে রাব্বি তুমি? আচ্ছা, ফলমূল সংগ্রহ করতো। মাঝখানে রাব্বি বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। আচ্ছা, তোমাদের মোটামুটি ধারণা আছে আদম যুগের মানুষ কিভাবে জীবন যাত্রা করতো। ঠিক আছে, তোমরা অনেক ভালো বলেছো। তো আমি তোমাদের একটি পিকচার দেখাবো, ছবি দেখাবো, দেখো তো তোমরা এটা চেনো কিনা। এটা চেনো তোমরা? আচ্ছা, অনেকেই তোমরা এটা দেখেছো। এটা কি? পিরামিডের ছবি। তাহলে এটা কি? একটি সভ্যতার নিদর্শন। বুঝতে পেরেছো? এটি একটি সভ্যতার নিদর্শন। তাহলে আজকে আমি তোমাদের কি পড়াতে চাচ্ছি? সভ্যতা। শুধু সভ্যতা না, বিশ্ব সভ্যতা। তাহলে আমি আজকে তোমাদের কি পড়াবো? বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা আগে আমরা জেনে নিব সভ্যতাটা কি। লাগবে না। সভ্যতাটা কি? সভ্যতা হলো আমাদের রুচিশীল চালচলন, ভাষা, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, এই সকল বিষয়ের যে আমাদের ধাপে ধাপে প্রোগ্রেস হয়, ডেভেলপ হয়, সেটি হলো আমাদের সভ্যতা। সভ্যর পূর্ণরূপী হলো আমাদের সভ্যতা। এখানে কিন্তু বিশ্ব সভ্যতা বলা আছে। তাহলে এই পুরো বিশ্বের যে সভ্যর পরিপূর্ণ রূপ, সেটি হলো আমাদের বিশ্ব সভ্যতা। তাহলে বিশ্ব সভ্যতা এটি কিন্তু দুটি শব্দ, বিশ্ব এবং সভ্যতা। বিশ্ব সভ্যতার ইংরেজিটা হচ্ছে ওয়ার্ল্ড সিভিলাইজেশন। বিশ্ব সভ্যতার ইংরেজিটি হলো ওয়ার্ল্ড সিভিলাইজেশন। যখন আমরা শুধু সভ্যতা নিয়ে কথা বলবো, তখন হলো একটি গোষ্ঠী, একটি সমাজ, একটি রাষ্ট্রর যে ডেভেলপ হওয়ার পর্যায়ক্রমে যে ডেভেলপ হয়, উন্নতি হয়, এই চালচলন, রুচিশীল চালচলন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, প্রত্যেকটি বিষয়ের যখন ধাপে ধাপে উন্নতি হয়, সেটি হলো আমাদের সভ্যতা। আর যখন পুরো বিশ্বকে নিয়ে আমরা এই পুরো বিশ্বর যে ধাপে ধাপে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এটি যখন আমরা কল্পনা করি, এটি নিয়ে যখন ব্যাখ্যা দিই, সেটি হলো আমাদের বিশ্ব সভ্যতা। তাহলে আজকে যে বিষয়টি, আমরা কি আদৌ এরকম মানুষ ছিলাম? নিশ্চয় না। আদিম যুগের মানুষের জীবনযাত্রার যে ইটা ছিল, তারা যেভাবে চলাফেরা করত, আমরা একটু সেই দিকে আলোকপাত করতে পারি। হ্যাঁ, অবশ্যই। একে একে বলো তো, আদিম যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? একজন বললা কি? তারা কৃষি কাজ করত। তারা কি কাজ করত? কৃষি কাজ করত।
আরেকজন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। কি করতো? পশু শিকার তারে কি করতো? তারা কৃষি কাজ করতো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু শিকার করত এবং এই পশুর মাংস কি করত? কাঁচায় ভক্ষণ করত এবং সবাই মিলে সেগুলো খেত। এটি কিন্তু আদিম যুগের মানুষের কাজকর্ম ছিল। তাহলে সেখান থেকে আজকে আমরা যে মানুষ আছি তার কি পরিবর্তন আছে? হ্যাঁ, অবশ্যই। সুন্দর বলেছো, খুব পরিবর্তন আছে। তাহলে আমি যদি এখন বলি সভ্যতাটা কি, কে বলতে পারবে? তোমরা অনেকেই হাত উঠিয়েছো, বাহ, খুব সুন্দর। তো তাহলে একজন বলো তো। রাসেল, তুমি বলো। ও, সুন্দর বলেছো। মৃদুল, সভ্যতা কি? সভ্যতা হলো মানুষের রুচিশীল চলন ফেরন, সাহিত্য সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে ক্রমোন্নয়ের উন্নতি, সেটি হলো আমাদের সভ্যতা। এদিক আরেকজন বলো তো, বিশ্ব সভ্যতাটা কি? নাসরিন, সমগ্র বিশ্বের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় এই বিষয়গুলোর যে ক্রমোন্নয়ের উন্নতির পরিপূর্ণ রূপই হলো বিশ্ব সভ্যতা। খুব ভালো হয়েছে। তাহলে আমি এখন উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ব সভ্যতার নাম তোমাদের সামনে দিব। আমাদের জানা দরকার, আমরা বিশ্ব সভ্যতা সম্পর্কে জানলাম যে সভ্যতা কি, বিশ্ব সভ্যতা কি। এখন আমি উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ব সভ্যতা তোমাদেরকে দেখাবো। বিশ্ব সভ্যতাগুলো কি কি? উল্লেখযোগ্য বিশ্ব সভ্যতার মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, 1 নম্বরে আছে মিশরীয় সভ্যতা। এগুলো নাম আগে শুনেছো তোমরা? দুজন হাত উঠিয়েছো, সুন্দর। তারপরে তো একটু মনোযোগী হও। 1 নম্বরে রয়েছে মিশরীয় সভ্যতা, 2 নম্বরে আছে সিন্ধু সভ্যতা, 3-এ গ্রিক সভ্যতা, 4 নম্বরে রোমান সভ্যতা। তাহলে উল্লেখযোগ্য আমরা 4টি এই বিশ্ব সভ্যতার 4টি নাম দেখতে পাচ্ছি। মিশরীয় সভ্যতা, আরেকটি হলো সিন্ধু সভ্যতা, আরেকটি হলো গ্রিক সভ্যতা, শেষ যেটি রয়েছে সেটি হলো রোমান সভ্যতা। তাহলে আমি যে বিষয়টি আজকে তোমাদের পড়াবো, এই সভ্যতা গুলো গড়ে ওঠার কারণগুলো কি কি? আমরা 4টি সভ্যতা দেখতে পেলাম, তবে এই সভ্যতাগুলো গড়ে ওঠার পিছনে কারণ কি সেটি জানা দরকার। কারণটি হলো, আদিম যুগে যখন আমরা কৃষি কাজ করতাম তখন পানির প্রয়োজন ছিল। তাহলে এই পানি আমরা কোথায় পাবো? আমরা আরেকটু জানা দরকার যে বিশ্ব সভ্যতাগুলো, এই সভ্যতাগুলো গড়ে উঠতো স্বভাবতই সাগরের তীরে বা নদীর কূলে। আমরা জেনেছি যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতা পাকিস্তানের সিন্ধু নদের তীরে। আমরা প্রত্যেকটি ইতি দেখতে পাই যে সেই বড় বড় নদের তীরেই এই মিশরীয় সভ্যতাগুলো গড়ে ওঠে। গড়ে ওঠার কারণের পিছনে যেটি ছিল, সেই সময়ে যেহেতু আদিম যুগের মানুষেরা কৃষি কাজ করত, সেজন্য তারা এই নদীর তীরে এই বসতি গড়ে তুলতো এবং সেখানেই তাদের এই তোমাদের সভ্যতা গুলো গড়ে উঠতো। আরেকটি হলো, কৃষি কাজ করতে গেলে পানির প্রয়োজন ছিল
এবং ওই সময় ব্যবসা বাণিজ্য করতে জাহাজ প্রচলন ছিল, এই জন্য তারা জাহাজে চলাচলের সুবিধার্থে এই নদের তীরেই এগুলো গড়ে তুলতো। আরেকটু হলো ওই সময়ে পানির স্বল্পতা ছিল, যেটি গভীর নলকূপ বা নলকূপ ওই সময়ে ছিল না। এজন্য তারা কি করত, তারা নদীর ধারেই নদীর তীরেই এই সভ্যতা গড়ে তুলত। যেহেতু গভীর নলকূপ বা নলকূপ ছিল না, সেহেতু শৌচাগার এবং স্নানাগার এগুলোও কিন্তু ওই নদীর পানি দ্বারাই তারা ওই সময়ে সারত। এই যে আমাদের সিভিলাইজেশন হলো, সভ্য হলাম, আমরা যে সভ্য হলাম, এই সভ্যর পরিপূর্ণতাই কিন্তু আসলে সভ্যতা। তাহলে আমি তোমাদের এখন একটি, তোমরা সবাই একটু গ্রুপে বিভক্ত হও। তোমাদের যে কাজটি দিব সেটি হলো উল্লেখযোগ্য সভ্যতাগুলো তোমরা লিখবা। এটা হলো জোড়াই কাজ। উল্লেখযোগ্য সভ্যতা গুলো কি কি, এটা তোমরা জোড়াই লিখবা। সময় 3 মিনিট। হাত উঠিয়েছে, হয়েছে? ও বেশ সুন্দর। তাহলে একজন বলো তো কি কি সুন্দর হয়েছে মাঝখানে তোমাদের? খুব ভালো, খুব সুন্দর। ডান পাশে কি কি তাহলে একজন বলো তো? রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা। বেশ সুন্দর হয়েছে। তাহলে আমরা এই সভ্যতা গড়ে ওঠার পিছনে যে কারণগুলো দেখতে পেলাম একটু নোট রাখতে পারি। কিভাবে, কি জন্য সভ্যতা গড়ে উঠলো? সেটি হলো কৃষিকাজের সুবিধার্থে। ব্যবসা প্রয়োজনে, শিল্পের প্রসারের জন্য, শিল্প প্রসার। তাহলে কৃষিকাজের জন্য সুবিধার্থে সভ্যতা গড়ে তোলার প্রয়োজন হলো, ব্যবসার প্রয়োজনে সভ্যতা গড়ে তোলার প্রয়োজন হলো, শিল্পর প্রসারের জন্য ব্যবসার প্রয়োজন হলো। আরেকটি প্রয়োজন, যখন আদিম সমাজে আমরা ছিলাম, আদিম যুগে ছিলাম, তখন আমাদের কিন্তু সমাজ ছিল না, কোনো সমাজ, কোনো ধর্ম ছিল না। তাহলে আমরা যখন সভ্য হতে শুরু করলাম, আমরা সংঘবদ্ধভাবে এক জায়গায় কৃষিকাজ শুরু করলাম, ব্যবসা বাণিজ্য হচ্ছে, আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটছে, শিল্প প্রসার ঘটছে, আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছি। যেরকম প্রথমে ছিল তোমার পাথরের তৈরি হাতিয়ার, এটা দিয়ে আমরা বন জঙ্গলে শিকার করতাম। পরবর্তীতে লোহার যন্ত্রপাতি আবিষ্কার করা শুরু হলো। এই যে পাথরের যুগ থেকে, পাথর থেকে আমরা লোহার ব্যবহার শুরু করলাম, যেখানে আমরা কাঁচা মাংস ভক্ষণ করতাম। তার পরবর্তীতে আমরা কিন্তু আগুনের ব্যবহার শিখে আগুন দিয়ে খাওয়া শিখলাম। এই যে একটি সভ্য হচ্ছে, আমরা ক্রমান্বয়ে সভ্য হচ্ছি। তখন আমাদের কি প্রয়োজন? একটি সামাজিক অবস্থানের প্রয়োজন হলো। শিল্পর প্রসার হলো সামাজিক অবস্থার পরিবর্তন হলো, সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য। যখন আমরা সামাজিকভাবে একটা অবস্থার পরিবর্তন ঘটালাম, তখন কিন্তু একটি রাজনৈতিক প্রেক্ষাপটও থাকে। তাহলে আমরা এখানে একটা গোষ্ঠী আছি, অন্য জায়গায় একটি গোষ্ঠী বসবাস করছে। এই যে একটি দেশের ভিতরে অনেকগুলো গোষ্ঠী সংঘবদ্ধভাবে যে এলোমেলো ভাবে আছে, তাদের কিন্তু একটি দলনেতার প্রয়োজন ছিল। এটি করতে গিয়ে কি হলো, যখন আমরা সিভিলাইজেশন হয়ে গেলাম, আমরা সভ্য হলাম, তখন আমাদের কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপটও আসলো। এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য রাজনৈতিক অবস্থার পরিবর্তন। আমরা যখন রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটালাম, তখন ওই সভ্যতা গড়ে তোলার প্রয়োজন ছিল।
আরেকটি বড় বিষয় হলো আমরা এলোমেলো ভাবে কিন্তু কখনোই কোনো কাজ করতে পারি না। এই জন্য সকল মানুষেরই ধর্মীয় বিশ্বাস রয়েছে। আদিম সমাজেও ছিল, এখনো আছে। ওই আমরা রোমান সভ্যতায় দেখেছি, গ্রিক সভ্যতায় দেখেছি, সিন্ধু সভ্যতায়, সব সভ্যতায় এবং আদিম সমাজ থেকে এ পর্যন্ত সকল ধর্মীয় সকল লোকেরই কোনো না কোনো ধর্মীয় বিশ্বাস করে। যে ধর্মীয় কোণ থেকেও কিন্তু আমাদের এই এই সভ্যতার প্রয়োজন ছিল। এই ক্রমান্বয়ে যে উন্নতি হয় আমাদের সভ্য হওয়ার যে ক্রমান্বয়ের যে উন্নতি হয় সেটাও কিন্তু এর অন্তর্ভুক্ত ছিল। সেটি হলো কি আমরা 6 নম্বরে দেখতে পাবো কি ধর্মীয় অবস্থার পরিবর্তনের জন্য 6 নম্বরে কি ধর্মীয় অবস্থার পরিবর্তন। তাহলে আদিম যুগের মানুষেরা যে ধর্মীয় ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা ধীরে ধীরে কি করলাম, ডেভেলপ করে আমরা ক্রমান্বয়ে ডেভেলপ করে একটি অবস্থায় ফিরে আসলাম। এই ধর্মীয় অবস্থা এক এক সভ্যতার লোকেরা এক একভাবে ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালন করত। তো এই ধর্মীয় অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সভ্যতার প্রয়োজন ছিল। লিখন পদ্ধতি, ভাষা, এগুলো ওই সময় বিজ্ঞান। গুরুত্বপূর্ণ আরেকটি হলো বিজ্ঞান। বিজ্ঞানের প্রসার। এই যে বিজ্ঞানের প্রসার, তার মধ্যে আমরা শুরুতেও আলোচনা করেছি যে সেটি হলো প্রথম দিকে মানুষ পাথরের তৈরি হাতিয়ার দিয়ে কি করতো, বনে জঙ্গলে ঘুরে পশু শিকার করত। পরবর্তীতে কি করলো, লোহার যন্ত্রপাতি আবিষ্কার শুরু করলো। বর্তমান সময়ে কি আমরা সেখানে রয়েছি? না। বর্তমান সময়ে ছোট্ট একটি মেশিন গান দিয়ে কিন্তু অনেক দূরের আঘাত করেও মানুষকে মারা যায়। পশু জন্তু যে কেউকেই আঘাত করা যায়। এই যে আমাদের পরিবর্তন, আদিম যুগের সেই পাথরের যন্ত্রপাতির থেকে আমরা ডেভেলপ করে বর্তমান সময়ে ছোট একটি যন্ত্রের সাহায্যে, ছোট একটি অস্ত্রের সাহায্যে আমরা কিন্তু বড় বড় কার্য সাধন করতে পারছি। এটাও কিন্তু সভ্যতার একটি পরিবর্তন। আগের যুগে ধর্মীয় বিশ্বাস মতে কি করা হতো, রোজা রাখার একটা বিধান হলো। আগের যুগের মানুষ কি করতো, সন্ধ্যার আজানের প্রচলন ছিল কিন্তু মাইক ছিল না। কি করতো, শরীরের লোম যতক্ষণ পর্যন্ত দেখা যেত এতক্ষণ পর্যন্ত রোজা রাখতো, দেখা যেত না যখন তখনই রোজা ভাঙতো। এখনকার দিনে কিন্তু এটা ডেভেলপ হয়েছে, মাইক আবিষ্কার হয়েছে। আজানের ফলে আমরা কি করি, আজান দেওয়ার সাথে সাথে আমরা রোজা ভেঙে ফেলি। তাহলে কি হলো, এটাও কিন্তু বিজ্ঞানের প্রসার। এই যে বিজ্ঞানের প্রসার ঘটানো, এটাও কিন্তু সভ্যতার একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে আজকে আমি তোমাদের যে দলীয় কাজ দেব, তার আগে তোমাদের দল গঠন করতে হবে। তোমরা 6 জন করে দলে বিভক্ত হও এবং 4টি দলে বিভক্ত হবে। ঠিক আছে, সবাই 4টি দলে বিভক্ত হও, 4 জন করে। সুন্দর। আমি তোমাদের এখন যে কাজটি দিব দলীয় কাজ, সেটি হলো তোমরা লিখবে সভ্যতার গড়ে ওঠার কারণগুলি কি কি? সভ্যতা গড়ে ওঠার কারণগুলো কি কি? এটা তোমাদের দলীয় কাজ। সময় 5 মিনিট। হয়েছে? বেশ সুন্দর, হাত উঠিয়েছ। বলো তো কি কি? কৃষিকাজের জন্য, তারপর বাণিজ্যিক প্রয়োজনে। তোমরা 2টি লিখতে পেরেছো। এদিকে কৃষিকাজ, বাণিজ্য, অর্থনৈতিক প্রয়োজনে, বাণিজ্য এবং অর্থনীতি একই প্রয়োজন, ও সামাজিক অবস্থার প্রয়োজনের ক্ষেত্রে। আচ্ছা, এদিকে
তোমরা অ্যাড করেছো সামাজিক অবস্থার সাথে রাজনৈতিক অবস্থা। 4 নম্বরে রাজনৈতিক অবস্থা আর কি ভাষা এবং সাহিত্য বা বিজ্ঞান। ও ধর্মটা অ্যাড করেছো, খুব সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে তোমাদের। তাহলে এখন সার্বিক বিষয়ে আমি তোমাদের একটু মূল্যায়ন করতে চাই, সেটি হলো কে বলতে পারো দেখি, আমি একটু দেখবো তোমাদের এর পিছনে। মমতা তুমি বলো তো বিশ্ব সভ্যতাটা কি হয়েছে, আর একটু ক্লিয়ার করে কে বলতে পারবে? রাসেল, হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি বলেছো? বিশ্বের, পুরো বিশ্বের ক্রমোন্নয়ের যে পুরো বিশ্বের মানুষের কি স্বাভাবিক চালচলন থেকে রুচিশীল চালচলন, ভাষা, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি প্রত্যেকটি ক্ষেত্রের যে উন্নতি, সেটি হলো বিশ্ব সভ্যতা। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট হয়েছে তোমার। আচ্ছা, এখন আমি আহ আরেকটি প্রশ্ন করবো, যে দেখি কে বলতে পারে, সেটি হলো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কয়েকটি সভ্যতার নাম। সবাই হাত উঠিয়েছো, সবার থেকে শোনা সম্ভব না। আমি, আচ্ছা সবাই বসো। মৃদুল, ভালো, তুমি 3টি পেরেছো, 1টি পারোনি। এই একটি কে বলতে পারবে? আচ্ছা তুমি বলো। গ্রিক সভ্যতা, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরা অনেক ভালো পেরেছো আজকে। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, একটু খাতায় লিখে নাও। সভ্যতা গড়ে ওঠার পিছনে সভ্যতা গড়ে ওঠার পিছনে মানুষের ভূমিকা বর্ণনা করো। এই সভ্যতা গড়ে ওঠার পিছনে মানুষের যে ভূমিকা ছিল তা বর্ণনা করো। এটি বাড়ির কাজ, 4 মিনিট সময়। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই সরকারি সেই আদেশ মেনে চলবে। সরকারি আদেশ হলো নো মাস্ক নো সার্ভিস। তোমরা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সার্ভিস নিতে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ নজরুল, অনেক ভালো ক্লাস হয়েছে, আমরা খুবই ভালো এনজয় করেছি। এবার দেখি কে কি বলে, আমরা আগে সবার কথা একটু শুনে নেই। বলেন, তানজিনা বলেন। স্যার ক্লাস খুবই ভালো হয়েছে, সবই ঠিক ছিল, শুধু একটা জিনিস চোখে লাগছে, যা পোস্টার পেপার ব্যবহার করেছে ওটা শিরোনামের উপরে চলে আসছিল, মানে শিরোনাম ঢেকে গেছিল, ওটা একটু সাইডে দিলে ভালো হতো মনে হয়। নিচে লাগাইলে দেখা যেত না, আসলে ওই যে না ঠিক স্বল্পতাও আছে, আসলে না ঠিক আছে, পরিবেশ। আমরা করব কি, ওর নাম পরিস্থিতির কারণে ওটাকে আমরা ধরে নিচ্ছি যে ওটা ঠিক আছে, কারণ হলো যে ওই যেহেতু আমরা এই অবস্থার মধ্যে পড়েছি সেই কারণের জন্য। ওই তানজিনা যেটা বলছে সেটাও সঠিক, আপনি যে জি কারণের স্যার। জন্য ওইটা ঢেকে দিচ্ছেন সেটাও সঠিক, সুতরাং দুইটাই ঠিক আছে। মানে সে যে সত্যিকার অর্থে লক্ষ্য করেছে এটা আমরা নিশ্চিত হলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তানজিনা। তমা। জি স্যার। স্যারের ক্লাস আমার খুব ভালো লেগেছে। আসলে স্যারের উপস্থাপন ভঙ্গিমাটা খুব ভালো ছিল এবং ক্লাস নেওয়ার যে পরিবেশ সেটাও খুব সুন্দর ছিল।
আর যথেষ্ট উপকরণ ব্যবহার করেছে। সব মিলিয়ে ভালো লেগেছে। খারাপ কিছুই লাগে নাই? না স্যার, আমি খারাপ আচ্ছা, না কিছু ফলো ঠিক লক্ষ্য আছে, করি না নাই। ঠিক আছে, তবে অবশ্যই না। আপনার চোখে না মনে হলে আপনি দেখবেন কেন? হ্যাঁ, ঠিক আছে। জোহা বলেন। স্যার, নজরুল স্যার বরাবর খুব ভালো ক্লাস নেন, আজকেও ক্লাস নিয়েছেন। তবে স্যার মূল্যায়নের সময় বললেন যে আমি দেখবো তোমাদের কেমন মূল্যায়ন করে, দেখবো তোমরা কেমন পারো, কিংবা এরকম শব্দগুলো আমরা মনে হয় অ্যাভয়েড করার চেষ্টা করব। যে ওরা কেমন পারে না পারে জাজ করতে যাবো না, ওদের মূল্যায়ন করবো এটা বলবো না, আমরা ওদের জিগাম। নজরুল, ও কিন্তু একদম, জোহা কিন্তু একদম সঠিক বলেছে। মানে আমরা মূল্যায়ন, তোমাদেরকে মূল্যায়ন করব, এই এই শব্দটাও ব্যবহার করবো না, শুধু আমরা জানবো যে হ্যাঁ আমি এখন ওদেরকে মূল্যায়ন করছি, ওই তারা কেমন ধাপটা করে। জানবো। কিন্তু আমরা ওদেরকে কখনোই বলবো না যে আমরা মূল্যায়ন করছি। আর দ্বিতীয়, ওই যে ওই জোহা যেটা বললো খুবই ভালো কথা, সেটা হচ্ছে যে ওই তোমরা কেমন পারো, ওই যে কালকে জোহাকেই বলছিলাম যে ওরা না কেমন পারো, মানে তার মানে নাও পারতে পারে, তাহলে ওদের না পারা কিন্তু শিক্ষকের না পারা। তার মানে আপনি ঠিক মতো পড়ান নাই, আপনি পারান নাই ওদেরকে। ফলে ওদের ব্যর্থতা কিন্তু ওদের ব্যর্থতা না, ওদের ব্যর্থতা হলো শিক্ষকের ব্যর্থতা। কাজেই তোমরা কেমন পারো বা কি কতটা পারো এইসব বলবো না, মানে আমরা ধরেই নেবো যে ওরা সবাই পারবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার খালেক সাহেব বলেন, দেখি আমাদের খালেক স্যার কি বলে। স্যার উনি তো রাজশাহী যাচ্ছে, ক্লাসে শুধু অ্যাড থাকবে, কিছু বলতে পারবে কিনা জানি ও না। আচ্ছা, হ্যাঁ উনি তো বোধহয় বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, খালেক সাহেব থাক, বলা দরকার নাই আপনার। দেলোয়ার, আপনি বলেন। স্যার আজকে নজরুল স্যারের ক্লাস অসাধারণ হওয়া হয়েছে স্যার। আমি ভুল ত্রুটি খুঁজে পাচ্ছি না। স্যারের শুধু হাসিটাই শুধু একটু অভাব ছিল। তাই না? দিদার না, এর চেয়ে কি ক্লাস স্যার, সবকিছু উপাদানই আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই বাশার, আপনি একটু বলে তারপরে শুরু করবেন নাকি? আমরা আবার জয়েন করে তারপরে আপনার ক্লাসে শুরু হব। এবার আবার কিছুক্ষণ পরেই, আর আর 5 মিনিট পরেই আবার অফ হয়ে যাব আমরা। আমি শুধু কমেন্টটা করে নেই, তারপর আবার ওই রিস্টার্ট হয়ে হ্যাঁ ক্লাস হ্যাঁ শুরু হবে। হ্যাঁ, আমরা রিজয়েন করে আপনার ক্লাসে, হ্যাঁ জি, কমেন্টটা করেন। আর ক্লাসটা সুন্দর হয়েছে, খুবই অসম্ভব সুন্দর হয়েছে বলাই যায়। আর একটা জিনিস শুধু আমি একটু বলবো, যেটা অনেক ক্ষেত্রে আমাদেরও অনেক সময় হয়। আসলে এই যে স্যার বারবার সভ্যতা সভ্যতা করছিলেন, এটা যদি উচ্চারণটা যেহেতু ক্লাস 6 এ শেখানো হয়, ওরা জানলে একটু কাজে লাগছিল। এই সঠিক উচ্চারণটা আমি কি বলে দেব স্যার? বলবো বলবো বাশার, আমরা বলবো। এটাই বলছি স্যার, ওই সভ্যতা না হয়ে ওটা সভ্যতা উচ্চারণ হবে। আর মানে সমুদ্র, ওটা সমুদ্রের উচ্চারণ হবে। যদি সমুদ্র হয় তাহলে ওটা হয়ে যায় মানে মুদ্রার শব্দ, যেটা সমুদ্র। নজরুল, বুঝতে পারছেন, বাশার তো বাংলার মানুষ, সুতরাং ও বাংলা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে আর কি। তবে হ্যাঁ, আমাদেরও জি এটা স্যার। জানতে হবে। ঠিক আছে বাশার, কোনো সমস্যা নাই, আমরা খুব ইজি ভাবেই এটাকে নিচ্ছি। হ্যাঁ মানে জাস্ট এই একটা উচ্চারণের জন্য, মানে ওই হ্যাঁ, না ঠিক সভ্যতাটা আছে, সভ্য, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, সভ্যতা, হ্যাঁ ঠিক আছে। আর না হলে সব মিলে ফাইন সব ক্লাস সুন্দর ছিল স্যার। ফাইন ফাইন, ঠিক আছে। নজরুল, এবারে অন্য একটু বলি। হ্যাঁ, সবার সাথে আমিও একেবারে সম্পূর্ণ একমত যে নজরুল অত্যন্ত ভালো ক্লাস নিয়েছে আমাদের। মানে আমরা কিন্তু বারবার করে বলছি যে আমরা আপনাদের সবার ক্লাসই প্রায় ভালো হচ্ছেই। আর আমরা আশা করছি আগামী যে কয়দিন আমরা আছি আপনাদের সাথে, বা যে কয়দিন ক্লাস নিবেন, তাতে আমার বিশ্বাস এই ছোটখাটো জিনিসগুলো আপনাদেরও বলার সময় মনে এসে যাবে, করার সময় মনে এসে যাবে। ওহো, এটা তো করা যাবে না, এটা তো দেখানো যাবে না, এটা তো হবে না, এটা তো এইভাবে হবে, এটা তো ওভাবে হবে। এটা আমার বিশ্বাস সবার এর মধ্যেই হয়ে যাবে। তবে আমার প্রথমেই একটা, মানে পড়ানো কিন্তু এক্সিলেন্ট হয়েছে নজরুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আপনাকে আগামী দিনে আরো যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, দেখেন আপনি আইডিটা লিখেছেন বোর্ডের ডান পাশের উপরে, কিন্তু আমাদের কিন্তু আপনার আইডিটা লিখতে হবে হলো বাম পাশে কর্নারে উপরে। মুছেন এখনই, মুছে ওটা আগে এখনই লিখে নেন।
আচ্ছা স্যার, ওটা আমি আচ্ছা হ্যাঁ, এডিট পরে করতেছি। পরে হ্যাঁ, আপনি লিখে রাখেন, আপনি আপনার মতো করে লিখে রাখেন। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে আপনি বিষয়, শ্রেণী আর তারিখ দিয়েছেন, ওইটা ওইটাকে একটা মানে একটা বর্ডার দিয়ে যদি দেন তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। এটা একদম ম্যান্ডেটরি তা না, কিন্তু অনেক সুন্দর দেখাবে। বুঝতে পারছেন? যদি আপনি জি স্যার। ওটাকে একটা মানে বর্ডার দিয়ে দেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে। জাস্ট সেজন্যই আমরা বলছি আর কি। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান হচ্ছে যে annotation, হ্যাঁ, নেক্সট ওয়ান, আপনি ওই যে পোস্টার গুলো দেখিয়েছেন, পোস্টার গুলো কিন্তু অনেক সুন্দর ছিল। বুঝতে পারছেন? পোস্টার গুলো কিন্তু অসাধারণ, মানে লেখা টেখা বা স্পষ্ট সুন্দর, কিন্তু ওই যে তানজিনা যেটা বললো, আহ, মানে পোস্টারটা দেখানোর ক্ষেত্রে যদি আমরা বাম পাশে বা ডান পাশে জায়গা থাকে আমরা তাহলে কিন্তু সেই জায়গাতেই দেখাবো। যেমন আপনার বাম পাশে কিন্তু বোর্ডের অনেকখানি জায়গা ফাঁকা পড়ে আছে সাদা। এই যে বাড়ির কাজ লেখার ওই ব থেকে শুরু করে বাম পাশে আপনার ওই যে টিনের পাশে আর একটা ইয়ে দেখা যাচ্ছে, একটা খাম বা খুঁটি, ওই পর্যন্ত জি কিন্তু স্যার। পুরা সাদা দেখা যাচ্ছে বাম পাশে। সুতরাং আমরা ইচ্ছা করলে ওখানেও লাগাতে পারতাম, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আমি বললাম না যে ভবিষ্যতে আপনার স্মরণ করে দেওয়ার জন্য বললাম, কিন্তু আপনি যা করেছেন তা সেটাকে আমরা মানে ডিসকারেজ করছি না, আমরা ওটাকে এনকারেজই করছি যে আপনি ঠিকই করেছেন। এই আর আরো দুইটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হলো আপনি ওই যে কাজটা যে দিলেন, কাজটা যে দিলেন, কাজ দেওয়ার সময় আপনি বলেছেন যে আমি এই কাজ দিলাম, একক কাজ না জোড়ায় কাজ না দলীয় কাজ, কিন্তু যেহেতু এটা ভার্চুয়ালি হচ্ছে ফলে একটু যদি ওখানে লেখা থাকতো একক কাজ তাহলে অনেক ভালো হতো, কিন্তু না বলেও যে লেখা আপনার কাজটা লেখা আছে এটা কিন্তু খারাপ না, এটা ঠিক আছে। আমি বলছি এটা কিন্তু ভুল না, কিন্তু একদম সূক্ষ্মভাবে দেখতে গেলে এই জিনিসগুলো আরো মানে আমাদের চোখে আসে। আর আরেকটা বিষয়, আপনি ওই যে কোথায় কোথায় সভ্যতাগুলোর নাম কি 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 একটা ইয়ে লিখতে দিছিলেন, বিশ্ব সভ্যতাগুলো কি কি এরকম একটা কাজ জোড়ায় না দলীয় দিয়েছিলেন, কিন্তু যখন জোড়াই স্যার। আপনি জোড়ায় যখন কাজ দিবেন তখন কিন্তু আর প্রশ্নবোধক থাকবে না, কি কি না, কি কির পরে আপনাকে আবার লিখতে হবে লিখো, ওটা তো কাজ, আপনি তো ওটা করতে দিয়েছেন ডু, ওই যে সাইকোমোটর ডোমেন। বুঝতে পেরেছেন? ফলে জি স্যার। ওইখানে কিন্তু ওই মানে লিখো বিশ্ব সভ্যতা গড়ার ওই যেমন এই যে এখানে লিখছেন বিশ্ব সভ্যতা গড়ে ওঠার পিছনে মানুষের ভূমিকা বর্ণনা করো, এটা যেমন লিখেছেন এটা কিন্তু কাজ, কিন্তু আপনি যাদের ভূমিকা ভূমিকা কি কি তাহলে কিন্তু সেটা সময় একটু সাবধান থাকতে হবে, যেহেতু শীতের সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। তোমরা জানো এই সময় নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগে এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ জীবাণু এই সময় ঘোরাঘুরি করে। সুতরাং তোমরা শীতের সময় খাবার এবং পোশাকের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম পদ প্রকরণ এবং বিভিন্ন ধরনের বিভক্তি। তোমাদের নিশ্চয় মনে আছে, ঠিক আছে? তোমরা একজন বলতে পারবা যে আসলে পদটা কি? আচ্ছা বলো তো একজন, একটু দেখি তো মনে আছে কিনা, আমরা একটু শুধু দেখার জন্য যে তোমাদের গত ক্লাসটা নিলাম এটা মনে আছে কিনা। যেহেতু আজকে আমরা সমাস পড়বো, আমাদের সমাস পড়তে হলে পদ প্রকরণ আর কি লাগবে, আমাদের বিভক্তিটা লাগবে, ওই জন্য আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম। আজকে তোমাদের কি অনেকেরই মনে আছে এটা? একটু বলো তো। হ্যাঁ তুমি বলো তো। গুড। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই যেটা অর্থ বহন করে সেটাকে আমরা পদ বলছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। আজকে আমাদের দশম শ্রেণীর, তোমাদের দশম শ্রেণীর ক্লাস। আজকে তোমাদের আলোচনার বিষয় থাকবে আমাদের সমাস। আমরা প্রথমেই এই শব্দটার অর্থ কি, সমাস শব্দের অর্থ কি, আমরা এই জিনিসটা প্রথমেই জানবো। এর শব্দের অর্থ হচ্ছে এক অধিকরণ, এক অধিকরণ। দেখো এই যে গতদিন যে আমরা পদ পড়েছিলাম সেই পদটাকে একটা পদে আমরা নিয়ে আসছি। কেমন করে? যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ দেই,
যে হাত একটা পদ বা শব্দ, পা একটা আলাদা পদ। এই দুইটাকে যখন আমরা একসাথে ব্যবহার করব একটা হাইফেন দিয়ে, হাত পা, তখন এটা হয়ে যাবে এক পদ। যেমন ধরো রাজা একটা শব্দ, পুত্র একটা শব্দ, আমরা যখন বিভক্তি রাজার পুত্র ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে একটা পদ। সেটা কি হয়ে যাচ্ছে? রাজপুত্র। তাহলে রাজপুত্র মূলত দুইটা পদ সংযুক্ত করে, একটা বিশেষ মাধ্যমে সংযুক্ত করে আমরা একটা পদে নিয়ে আসছি। অর্থাৎ এই যে এক পদে আমরা যখন নিয়ে আসবো, এই যে এক পদীকরণ করা হবে, তখন সেটাকে আমরা বলবো এক পদীকরণ বা সংক্ষেপকরণ। তো এইটাই হচ্ছে সমাসের সংজ্ঞা। আর আমরা কিছু জিনিস দেখবো আজকে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা খেয়াল করছো যে আমি একটা বাক্যের মতো লিখেছি, এক সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন, একে আমরা যখন এক পদীকরণ করব তখন সেটাকে আমরা বলছি সিংহাসন। এই যখন এই এক পদীকরণটা করা হয়ে যাবে তখন সেটার একটা নাম আছে। আমরা এতক্ষণ বললাম সংক্ষেপকরণ। এই সংক্ষেপকরণটার নাম কি? এই সংক্ষেপকরণটার নাম হচ্ছে সমস্ত পদ। এই সংক্ষেপকরণটার নাম কি হবে? সমস্ত পদ। অর্থাৎ আমরা বলছি, দেখো, সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এইটুকু যখন লিখবো তখন এইটুকুর নাম হবে ব্যাস বাক্য। তাহলে আমরা বের করার ক্ষেত্রে বিভক্তিযুক্ত যে অংশটা ব্যবহার করছি বা মধ্য পদ দিয়ে যে অংশটা ব্যবহার করছি সেটার নাম হয়ে যাবে কি? সেটার নাম হয়ে যাবে ব্যাস বাক্য। আমরা এটাকে বলছি ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যের প্রতিটা পদ, প্রতিটা পদ ব্যাস বাক্যে আমরা এখানে কয়টা পদ দেখতে পাচ্ছি? সিংহ একটা পদ, আর একটা কি? আসন একটা পদ। তাহলে এই ব্যাস বাক্যে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তাহলে দেখো, এই যে প্রথম সিংহ একটা পদ, এই প্রথমটাকে, এই প্রথম পদের নাম আমরা বলবো পূর্বপদ। এই প্রথম পদের নাম আমরা কি বলবো? পূর্বপদ। দেখো, সিংহ পূর্বপদ। আর এই যে দ্বিতীয় আসন, এই আসনটাকে আমরা বলবো পরপদ। পরপদের আরেক নাম উত্তরপদ। খেয়াল করো যে সিংহ, তাহলে আমরা এই যে ব্যাস বাক্যে যে দুইটা পদ ব্যবহার করছি, আমি আবারও বলছি, সেই বাক্যের প্রথম যে অংশটা থাকবে সেই অংশটার নাম আমরা বলবো পূর্বপদ, শেষের যে পদটা থাকবে সেটা হবে পরপদ। আর এই ব্যাস বাক্য নিয়ে যে এক পদীকরণ বা সংক্ষেপকরণ করা হলো সেটাকে আমরা বলছি সিংহাসন। সেটাকে আমরা কি বলছি? সিংহাসন। আর এই সিংহাসনটা হবে সমস্ত পদ। এই সিংহাসনটা হবে সমস্ত পদ। তাহলে আমরা বোঝাতে পারলাম যে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। এখন যদি তোমাদের আমি কিছু শব্দ বলতে বলি, যে দুইটা শব্দ একসাথে হয় এরকম কিছু শব্দ বলো, তাহলে তোমরা কে কোনটা বলতে পারবা? একটু দেখি তো। আচ্ছা, কেউ চেষ্টা করো তো। তোমরা যদি কেউ পারো তাহলে একটু চেষ্টা করো, বলো, তুমি ওখানে বলো। মা বাবা। গুড। এই তো, মা বাবা। আমরা একটা শব্দ পেলাম। তোমাদের কাছ থেকে যে শব্দগুলো পাবো আমরা সেই শব্দগুলোই লিখবো। দুইটা পদ একসাথে, মা বাবা। আর কেউ কিছু বলবা? আচ্ছা, খুবই সুন্দর শব্দ। আর আর কেউ কিছু? আর একটা শব্দ, খাতা কলম। খাতা কলম। গুড। তার মানে এই দেখো, তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে খুব সহজেই এক পদীকরণটা করা যায়। আর এইগুলো প্রত্যেকটাই সমাসবদ্ধ পদ। অর্থাৎ আমরা সমাসবদ্ধ পদ তখনই চিনবো যখন দেখবো যে কমপক্ষে দুইটা পদ মিলে একটা পদে রূপান্তর করা হয়েছে বা একটা সমস্ত পদে রূপান্তর করা হয়েছে। এই সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা আজকে ক্লাসে দুইটা প্রকারভেদ আমরা সম্বন্ধে আলোচনা করব। যেহেতু সমাস অধ্যায়টা অনেক বড়, তাই তোমাদের আমরা আজকে তিনটা নিয়ে আলোচনা করব, পরের দিন তিনটা নিয়ে আলোচনা করে এইভাবে আমরা দুইটা ক্লাসের মাধ্যমে সমাসটা শেষ করব। আমরা আজকে প্রথমে যে সমাসটা পড়াবো সেটা হলো দ্বন্দ্ব। তোমরা বলো তো, দ্বন্দ্ব মানে কি? স্বাভাবিকভাবে তোমরা যে দ্বন্দ্বটা শুনে থাকো। হ্যাঁ, ওখানে তানজিলা, তুমি বলো তো দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে সংখ্যা। ঠিক আছে, আমি তোমার শব্দটা নিলাম। দ্বন্দ্ব মানে
তানজিনা বলেছে সংঘাত। নজরুল তুমি বলো তো দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে, আচ্ছা আচ্ছা, দ্বন্দ্ব মানে ঝগড়া। ঠিক আছে, আমি তোমার শব্দটাও নিলাম, দ্বন্দ্ব মানে ঝগড়া। হ্যাঁ, তোমরা যেটা বলেছো অনেকটা এইরকমই, কিন্তু আর একটু পরিবর্তন হবে। দ্বন্দ্বটা সমাসের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন সেটা শুধু যে সংঘাত, ঝগড়া বা বিপরীত সেটা কিছু নয়, সেটা তখন সমার্থও হতে পারে। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে সমাসের দ্বন্দ্বটা আবার ভালোও হতে পারে। এই দ্বন্দ্ব মানে একই জিনিস। যেমন আমি যদি উদাহরণ দিই, যে তোমাদের যদি বলি দেখো হাট বাজার, কি বললাম বলো তো? হাট বাজার, টাকা পয়সা। দেখো এই যে হাট বাজার একই জিনিস, শুধু প্রমিত অর্থটা মানে শব্দগত ভাগটা আলাদা, কিন্তু মূল অর্থগুলো একই। তার মানে এখানে দ্বন্দ্ব মানে যে শুধু দ্বন্দ্ব হবে তা না, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব মানে সমার্থও হবে। সমার্থ মানে সম অর্থ। হ্যাঁ, তোমরা যেটা বলেছো সেটাও হবে, বিপরীত অর্থ হবে। বিপরীত অর্থ কেমন? আমি যদি বলি ভাই বোন, অর্থাৎ বিপরীত লৈঙ্গিক অর্থ হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে যতগুলো সম অর্থ আছে, যতগুলো বিপরীত অর্থ আছে, তাহলে কোন সম অর্থগুলো? অবশ্যই দুইটা পদের এক পদীকরণ যে সম অর্থগুলো, এবং অবশ্যই দুইটা পদের বিপরীত যে এক পদীগুলো, সেগুলোকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। যেমন ভাই বোন, হাট বাজার। আচ্ছা, তোমরা তাহলে এখন এরকম চেষ্টা করো তো দু একটা উদাহরণ দেওয়ার, যে এইটা স্যার তাহলে এইটা দ্বন্দ্ব সমাস হতে পারে। আচ্ছা বলো তো একজন। খাতা কলম, গুড। এই তো, তাহলে তোমরা ধরতে পারছো। তাহলে এটা কি হবে? এই দেখো বলছো যে খাতা কলম, খাতা কলম। এবার আমরা ওই যে প্রথমে যেটা পড়েছি, দেখো আমরা প্রথমে যেটা পড়লাম, আমরা প্রথমে যেটা বুঝলাম ব্যাস বাক্য। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য বার করবো কি করে? এই যে আমরা ব্যাস বাক্য অংশটুকু প্রথমে বুঝালাম, তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য বার করতে হলে আমাদের এই যে পূর্বপদ আর পরপদ, আমরা ক্লাসের প্রথমেই পূর্বপদ এবং পরপদ বুঝিয়েছি। এই পূর্বপদ এবং পরপদের মধ্যে এবং ও আর এই তিনটা অব্যয়াংশের যে অব্যয়টা যাবে ওই শব্দের সঙ্গে সেটা ব্যবহার করতে হবে। কেমন? এখন আমি বললাম খাতা কলম, তাহলে খাতার সাথে কি যায়? খাতা আর কলম। দেখো এটা কিন্তু শুনতে ভালো লাগে না, খাতা আর কলম, কিন্তু খাতার সাথে কি যায়? খাতা ও কলম, অথবা খাতা এবং কলম। যদি দুইটা যায় তাহলে দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে, যদি তিনটাই যায় তাহলে তিনটাই ব্যবহার করা যাবে, যদি একটা যায় তাহলে একটাই ব্যবহার করা হবে। যেমন আমরা যদি বলি মা বাবা, তাহলে কিন্তু তোমরা সবাই বলবা মা ও বাবা, মা ও বাবা। যেমন ভাই বোন, ভাই ও বোন। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের মধ্যপদ হিসাবে কি ব্যবহার করছি? এবং ও আর, এই তিনটা জিনিস ব্যবহার করছি। তাহলে তোমরা এখন এবং ও আর এই তিনটা দিয়ে সবাই তিনটা করে শব্দ একটু লেখো, চেষ্টা করো। আমি সময় দিলাম তোমাদের 3 মিনিট। 3 মিনিটে তোমরা সবাই এবং ও আর এটা দিয়ে তিনটা করে শব্দ লিখবা। দেখি তো তুমি কি লিখেছো? ভালো ও মন্দ, গুড। এই দেখো তোমরা এখন পারছো, দেখছো? ভালো ও মন্দ। আচ্ছা তুমি কি লিখেছো? হাতে ও কলমে। হ্যাঁ, হাত। এই তো দেখো, তাহলে তোমরা ঠিকই লিখছো, কিন্তু এটাও দ্বন্দ্ব। এবার একটু আলাদা দ্বন্দ্ব আছে। ও যেটা লিখছে হাতে ও কলমে, মানে আমরা যেটা বলি হাতে কলমে শিক্ষা। গুড, তুমি অনেক সুন্দর লিখেছো, কিন্তু এই দ্বন্দ্ব, এটাও দ্বন্দ্ব সমাস। এই যে হাতে ও কলমে, এটা যেহেতু হাতে ও কলমে, তুমি এটা দিয়ে বাক্য গঠন, সমস্ত পদ গঠন করেছো, তাহলে এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসটা একটা সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব মানে শুধু দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব মানে যেটা আমরা দ্বন্দ্ব বলবো সেটা সাধারণ দ্বন্দ্ব সমাস। আর আরেকটা আছে অলুক দ্বন্দ্ব। আরেকটা কি? অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক দ্বন্দ্বটা কি? দেখো
এই যে পূর্বপদ আছে, আমরা প্রথমে পড়লাম যে প্রথম পদটার নাম হবে পূর্বপদ, দ্বিতীয় পদটার নাম হবে পরপদ। তাহলে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, এই পূর্বপদের শেষে দেখো এ আছে, হাত এ, হাত এ। তারপরে দেখো এই পরপদের শেষে এ আছে, কলমে। তোমরা কি লক্ষ্য করছো? হাতে কলমে। তারপরে ধরো দেশে বিদেশে, দেখো দেশে এখানে এ আছে, বিদেশে এখানেও এ আছে। তারপরে যদি আরেকটা উদাহরণ দেই, জলে স্থলে, তাহলে এটাতেও লক্ষ্য করো, জলে এখানে এ আছে, স্থলে এখানেও এ আছে। অর্থাৎ যদি এই পূর্বপদের বিভক্তি এবং পরপদের বিভক্তি একই হয়, এখানেও এ বিভক্তি এখানেও বিভক্তি, যদি পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি হয়ে যদি কোনো সমাস হয়, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, একটু অনেক বেশি কথা বলা হয়ে গেল এই অলুক দ্বন্দ্ব নিয়ে। তিনটা উদাহরণ তোমাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাহলে আমরা এটা নিয়ে আর একবার কথা বলবো যে কোনটা অলুক এবং কোনটা শুধু দ্বন্দ্ব হচ্ছে। দেখো, তুমি বলো হাত পা কোন সমাস? দ্বন্দ্ব। কিন্তু আমি যদি বলি জলে স্থলে, তাহলে কি হবে? অলুক দ্বন্দ্ব। গুড। এই দেখো, জলে স্থলে আমরা এখানে বিভক্তি পাচ্ছি, এই বিভক্তি যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা কি বলছি আমরা? অলুক দ্বন্দ্ব। আর হাত পা, দেখো হাত পা এখানে কোনো বিভক্তি নাই। আমরা প্রথম ক্লাসে বিভক্তি করেছিলাম যে বিভক্তি হওয়ার শর্ত কি কি লাগবে, শব্দের সঙ্গে পদের সঙ্গে বিভক্তি কিভাবে হয়। আমরা সেই শর্তগুলোতে এখানে দেখতে পাচ্ছি কি বিভক্তি নাই। আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম কোন শর্তে বিভক্তি থাকে, তাহলে এখানে কোনো বিভক্তি নাই। আবার আমি যদি বলি মা বাবা, এখানেও কোনো বিভক্তি নাই। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি হতে থেকে, তাহলে দেখো এখানে এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে। তাহলে যদি এরকম একই রকম বিভক্তি দুইটা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। তাহলে এখন তোমরা দুইটা করে অলুক দ্বন্দ্ব নিজের মতো যদি পারো একটু দেখো তো, এরকম দুইটা শব্দ লিখতে পারো কিনা, দুইটা পদ লিখতে পারো কিনা যেটা অলুক দ্বন্দ্ব সমাসকে বহন করে। দেখো তো, দেখি তো ওখানে তোমা, দেখি তো কি লিখেছো। আচ্ছা, আগে পরে, হ্যাঁ এটাও হয় আগে পরে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সমাসটা হতে হলে অবশ্যই অব্যয়াংশের কোনো সমাস হবে না, সেটা একটা সুনির্দিষ্ট পদ হতে হবে। ঠিক আছে, এখন তুমি এই যে এবং, ও, আর, কিংবা, আমরা যে অব্যয়াংশ গুলো পড়েছি, তোমরা এইগুলো নবম শ্রেণীতেও পড়ে এসেছো অব্যয়াংশ। এই অব্যয়াংশ, শুধু অব্যয়াংশ, দুইটা অব্যয়াংশ দিয়ে কোনো পদ সৃষ্টি হয় না। ঠিক আছে, অব্যয়াংশ গুলো মূলত আরেকটা পদকে আরেকটা পদের সাথে যুক্ত করার জন্য সংযুক্ত করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী সমাসে চলে যাব, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্ম, তাহলে তোমরা এবার লক্ষ্য করো যে আমরা কর্মধারয় সমাসে এখানে 4 প্রকারের কর্মধারয় সমাস পাবো। ঠিক আছে, কয় প্রকার? 4 প্রকার কর্মধারয় সমাস পাবো। 1 নাম্বার হচ্ছে মধ্য পদলোপী, 2 নাম্বার হচ্ছে উপমান, 3 নাম্বার হচ্ছে উপমিত, 4 নাম্বার হলো রূপক। দেখো, তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে আজকের পর থেকে আর এইগুলো কখনোই ভুলবা না। যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমরা প্রথম সমাসটার নাম বলেছি মধ্য পদলোপী। তাহলে দেখো, মধ্য পদলোপী, খুব সহজ ব্যাপার। আচ্ছা বলো তো, এখানে কি কি শব্দ আছে বা কি কি পদ আছে? তুমি ওখানে বলো তো। মধ্য আছে, পদ আছে, লোপ আছে। গুড। তাহলে দেখো, আমরা এর সংজ্ঞা থেকে বের করব যে এটা কিভাবে হচ্ছে। আমরা এখানে কি পেয়েছি? মধ্য, তারপরে কি পেয়েছি? পদ, তারপরে কি পেয়েছি? লোপ। মধ্য মানে মাঝখানে, পদ মানে পদ, লোপ মানে কমে যাওয়া। লোপ মানে কি? কমে যাওয়া। লোপ মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। তাহলে মধ্যের পদ লোপ পাবে।
সবাই আমার সাথে বলো, মধ্যের পদ লোপ পাবে। ঠিক আছে, তাহলে এটা মনে থাকবে সব সময়, মধ্যের পদ যদি লোপ পায় তাহলে সেটাকে আমরা বলবো মধ্যপদ লোপী। কেমন? আমরা ওই যে প্রথমে একটা উদাহরণ করেছিলাম, সিংহ চিহ্নিত আসন, আমরা এই উদাহরণটা দিয়ে দেব। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই যে চিহ্নিতটা মধ্যপদ, এই মধ্যপদটা লোপ পেয়ে গেছে, আর সিংহ আর আসন মিলে সমস্ত পদে হয়েছে সিংহাসন। ঠিক আছে, তাহলে এই যে সিংহটা পূর্বপদটা ঠিক আছে এবং আসনটা ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে দেখো, এই যে আমরা বলছি সিংহ চিহ্নিত আসন, এটাই আমাদের মধ্য, অর্থাৎ এই যে চিহ্নিত মধ্যপদ, এই মধ্যপদটা লোপ পেয়ে সমস্ত পদে সিংহ আর আসনের প্রাধান্য পেয়েছে। তাহলে যদি এই পূর্বপদ আর পরপদ সম্পূর্ণটুকু যদি প্রাধান্য পায় আর মধ্যের পদ যদি সম্পূর্ণটুকু লোপ হয়ে যায়, লোপ মানে কি কমে যাও, তাহলে আমরা সেটাকে বলবো মধ্যপদলোপী কর্মধারয়। এবার আমরা বলছি উপমান আর উপমিত। আমাদের উপমান আর উপমিত আমরা যদি একসাথে বুঝি তাহলে আমরা খুব সহজেই এই দুইটা বের করতে পারবো। আচ্ছা, তুলনা, তুলনা কি? একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের তুলনা করা। যেমন আমি যদি এখানে এই খাতাটা হাতে নেই আর এই খাতাটা হাতে নেই, আমি যদি এখন বলি যে এই খাতাটার নাম ক, এই খাতাটার নাম খ, যদি বলি ক খ এর তুলনায় কি, তোমরা খুব সহজেই বলতে পারবা ক খ এর তুলনায় বড়। এই যে আমরা যে উদাহরণগুলো নিলাম, এই যে তুলনাটা করলাম, মূলত এই তুলনাটাই উপমান, এই তুলনাটাই উপমান, এবং উপমিতটাও এক ধরনের তুলনা, কিন্তু এই দুইটা তুলনার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমি যদি বলি তুষার শুভ্র, তারপরে বসলাম অরুণ রাঙা, এই তুষার শব্দের অর্থ সাদা, শুভ্র শব্দের অর্থ সাদা, তুষার শুভ্র, অরুণ মানেও রঙিন, রাঙা মানেও রঙিন। আমি যদি বলি কাজল কালো, কাজল কালো, তাহলে কাজল মানে কি? চোখে যে কাজল নেয়, আমরা যে কাজলের কথা বলি সেটা দেখতে কেমন? কালো। আর কালোটা কেমন? কালো। অর্থাৎ এই পূর্বপদ এবং পরপদ যদি একই অর্থের সঙ্গে তুলনা করা বোঝায়, যেটা সামঞ্জস্য আছে, যেমন তুষারটা সাদা, শুভ্রটাও সাদা, তাহলে দুইটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, এই দুইটার মধ্যে একটা মিল আছে। যেমন আমরা যে হোয়াইট বোর্ডে যেটা দিয়ে লিখছি, এই হোয়াইট বোর্ডের এই মার্কারের রংটা কেমন? কালো, হোয়াইট বোর্ডের মার্কারের রংটা কালো। আবার আমি যদি দেখো, তোমরা আমার হাতে একটা ঘড়ি আছে, যদি বলি এর বেলটা কেমন, তাহলে এটাও কালো। যদি এইরকম তুলনা বোঝায় যে ঘড়িটা মার্কারের কালির মতো কালো, তাহলে সেটা হয়ে যাবে উপমান, অর্থাৎ তুলনার মিল আছে, যেটা সত্য, তুলনা সত্য। কিন্তু উপমিতর ক্ষেত্রে এই কথাটা সত্য হবে না। কেমন করে হবে না? তাহলে দেখো, আমি বলছি উপমিতর ক্ষেত্রে সিংহ পুরুষ, চন্দ্রমুখ। আমরা প্রথমে বলেছি যে দুটি তুলনা বোঝাবে, কিন্তু এই দুই তুলনার মধ্যে প্রথমটা সামঞ্জস্য থাকবে, দ্বিতীয়টা সামঞ্জস্য বা মিল থাকবে না। তাহলে দেখো, আমরা যদি বলি সিংহ, সিংহ মানে কি? তোমরা সবাই বলো তো। সিংহ মানে সিংহ, যে বনে থাকে। আর পুরুষ মানে কি? পুরুষ মানে পুরুষ বোঝায়, অর্থাৎ আমরা ছেলে মেয়ে, যে অর্থাৎ লৈঙ্গিক ভাবে, লিঙ্গগত ভাবে যে দুইটা ভাগ করি, তার মধ্যে পুরুষ একটা। তাহলে আমাকে এখন বলো যে সিংহ আর পুরুষ দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস নয়। তাহলে যদি দুইটা এক জিনিস না হয়ে যদি কোনো কিছুর তুলনা করা বোঝায়, তাহলে আমরা সেটাকে বলছি উপমিত। আর যদি দুইটা একই জিনিস হয়, যদি তুলনা করা বোঝায়, তাহলে আমরা সেটাকে বলছি উপমান। আমি এখন বোর্ডে তোমাদের দুইটা সমস্ত পদ লিখবো, সমস্ত পদের মতো বাক্য লিখবো, তোমরা সবাই খাতার পাশে লিখবা যে 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আমি লিখলাম কালো চোখ, লিখলাম
সমুদ্রের মতো মুখ। আচ্ছা, তোমরা এই দুইটা পাশে লিখবা। 1 নাম্বারটা কি উপমান নাকি উপমিত, 2 নাম্বারটা কি উপমান নাকি উপমিত। দেখি 1 মিনিট সময় তোমাদের জন্য। হ্যাঁ, ওখানে দেখি তো নজরুল তুমি কি লিখেছো দেখি। প্রথমটা কালো চোখ, এটা উপমান উপমিত। আচ্ছা, আমি আগেই বলবো না কারটা হয়েছে কারটা হয়নি, আমি শেষে বলবো। দেখি তোমারটা দেখি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা অধিকাংশই পেরেছো তোমরা। দেখছি 1 জন থেকে 2 জন একটু গুলিয়ে ফেলছো। তাহলে দেখো, হ্যাঁ, তোমরা যারা পেরেছো সহজেই বুঝতে পারছো চোখটা কেমন কালো। কালো চোখ অর্থাৎ চোখের যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ চোখের যদি কালো চোখের যে কোনো কিছুর সঙ্গে যদি তুলনা বোঝায়, তাহলে দেখো এই দুইটার সঙ্গে সামঞ্জস্য আছে। এই সামঞ্জস্য থাকার কারণে আমরা সেটাকে বলছি উপমান, অর্থাৎ তুলনার সামঞ্জস্য আছে। কিন্তু দেখো সমুদ্রের মতো মুখ, আসলে মুখ আর সমুদ্র কি এক জিনিস? অর্থাৎ এই তুলনার জিনিসটা যদি অসামঞ্জস্য থাকে, তাহলে সেটা হবে উপমিত। তোমাদের আরো একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আমার কাছে একটি কলম আছে এবং একটি হ্যাঙ্গার পিন আছে। তোমরা দেখো দুইটাই হলুদ, কাছাকাছি হলুদ। আমি যদি বলি হ্যাঙ্গার পিনটি কলমের ন্যায় হলুদ, তাহলে এটা কি হবে? এই তো তোমরা সবাই একসাথে বলছো এটা হবে উপমান। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হবে উপমান। আবার আমি যদি এখানে আমার হাতের যে মার্কারের যে কাভারটা আছে এইটা, এবং মার্কারের আমরা যে রংটা আছে এই দুইটা কালো, তাহলে যদি এই দুইটার তুলনা বুঝাই তাহলে কি হবে? উপমিত। ভালো বলছো, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে একজন অনেক সুন্দর দেখতে, আমি যদি বলি তুমি আকাশের মতো সুন্দর, তাহলে কি বুঝাবে? সেটা বুঝাবে উপমিত। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ মানুষ কখনো আকাশের মতো সুন্দর হয় না, এটা আমরা উপমা বোঝাতে বোঝাই। তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে কোনটা উপমান আর কোনটা উপমিত। ঠিক আছে, তো আজকে তোমরা এইটুকু আজকে এই পর্যন্তই আমরা পড়াবো। আমরা সামনের দিন আরো একটু এটা দেখবো আমরা সমাজের আর কোন কোন প্রকারভেদ আছে। আমরা প্রয়োজনে আরো 2 ক্লাসে সমাজ শেষ করব। তো এখন তোমাদের জন্য কিছু কাজ আছে, তোমরা লেখো, খাতা কলম বের করো। তোমরা প্রত্যেকটা সমাসের একটা করে উদাহরণ লেখো। দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ লিখবা, 2 নাম্বার মধ্য পদলোপীর একটা লিখবা, উপমানের একটা লিখবা, উপমিত একটা লিখবা। আমি দেখব তোমরা প্রয়োজনে পাশের বন্ধুর সাহায্য নিতে পারো। ঠিক আছে, তোমাদের পাশে যে আছে প্রয়োজনে তার সাহায্য নিতে পারো, যদি না পারো তার সাহায্য নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের সময় 3 মিনিট। তো দেখি তো কি করছো। গুড, তোমার সবগুলোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু দ্বন্দ্বেতে ওইটাতে যদি কোনো কিছু সংযুক্ত করা হয় তাহলে এবং হবে। তুমি ওখানে ও দিয়েছো, ওটা হবে না, না হলে খুব সুন্দর হয়েছে। ওকে, আর সবারটা দেখি তো। এই তো তোমরা খুব সুন্দরভাবে এটা যে বুঝতে পারছো কোনটা মধ্যপদ, কোনটা উপমান, কোনটা উপমিত। খুব ভালো লাগছে যে তোমরা এই জিনিসগুলো ধরতে পারছো। এখন তোমরা খুব সহজেই সমাজটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ লিখে নাও তোমরা। আমরা যতদূর পর্যন্ত পড়িয়েছি তোমরা বাড়ির কাজ লেখো। সমস্ত পদ সহ তোমাদের পাঠ্য বইয়ের 5টি করে উদাহরণ। তোমরা বই থেকে দেখে দেখে লিখবা, কিন্তু বুঝে বুঝে লিখে আনবে। সামনের দিন তোমাদের কাজ হচ্ছে আমরা যতদূর পর্যন্ত পড়িয়েছি ঠিক ততদূর পর্যন্ত সমস্ত পদ সহ সমাসের মানে তোমাদের পাঠ্য বইয়ের 5টি করে উদাহরণ তোমরা এটা দেখে দেখে লিখে নিয়ে আসবা। কিন্তু বুঝে বুঝে পড়বা। তোমাদের একটা কাজটা হচ্ছে এরকম যে তোমরা প্রথমে চেষ্টা করবে না দেখে নিজের মতো করে ওইটা ব্যাস বাক্যটা সমস্ত পদ সহ বের করার ক্ষেত্রে। যদি না পারো তাহলে তোমরা বই দেখেই করবা, বই দেখে করবা, কিন্তু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।
বাশার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক ভালো ক্লাস নিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবেই বুঝিয়েছেন, সেটা আমরা স্পষ্টই বুঝতে পারছি। এই আচ্ছা, আগে দেখি আমরা একটু শুনে নেই। জোহা, একটু বলেন। জি স্যার, বাসার স্যার অনেক ভালো ক্লাস নেন, ওনার উপস্থাপন বাচনভঙ্গি বলা অনেক অনেক ভালো। এক কথায় অনেক ভালো লাগছে ক্লাস। মানে আমার চোখে ধরার মতো কিছু আমি পাই নাই ভাবে, যেটা আমার ধরতে পারবো। ধন্যবাদ স্যার। আচ্ছা, হ্যাঁ, দেলোয়ার আপনি বলেন। দেলোয়ার। স্যার এক্সিলেন্ট স্যার, ক্লাস অনেক সুন্দর হয়েছে স্যার। কি এই জায়গায় কি কিছু সুন্দর হয়েছে উপকরণ সেটা ব্যবহার করলে বলেন। স্যার, আমি যে সমাজের যে দ্বন্দ্ব সমাজ, তারপরে যে উপমিত সমাজের যে ব্যাখ্যা স্যার দিয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট অনেক সুন্দর হয়েছে। কিন্তু স্যার এর সাথে যদি কিছু যদি উপকরণ ব্যবহার করতো আরো বেশি ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তানজিনা বলেন। বাসা স্যারের ক্লাস স্যার বরাবরের মতোই ভালো হয়েছে। আর বাচনভঙ্গি তো স্যারের সব মিলিয়ে স্যার খুবই ভালো হয়েছে। কি ভালো হয়েছে সেটা তো বললেন না। আচ্ছা, ঠিক আছে। নজরুল, আপনি বলেন। হ্যাঁ, বাসার ভাইয়ের লেখালেখি হ্যাঁ, চলন ফেলন খুব ভালো ছিল, কণ্ঠ স্পষ্ট ছিল। তবে স্যার একটু উনি যদি ওনার কথাবার্তা মানে ক্লাসটা আর একটু ধীরে চালাইতেন, তাহলে বুঝতে আর একটু সুবিধা হতো আর কি ছাত্রছাত্রীদের। তাও তো অনেক এদিকে একটু ধীরেই উনি হয়েছে ডেভেলপ আজ। করলে আর একটু ডেভেলপের জন্য মনে হয় আর একটু ধীরে তার এগোনো উচিত ইয়েস, আর কি। ইয়েস, থ্যাংক ইউ। তমা বলেন। তমা। জি স্যার, মাস্টার স্যার সুন্দর ক্লাস নিয়েছেন। উনি স্পষ্ট ও সাবলীল ভাষা ব্যবহার করেছেন, আর বোঝানোর জন্য উপযুক্ত উপকরণও ব্যবহার করেছেন। তবে একটা জিনিস হচ্ছে যে উনি ডান হাতে বোর্ড মুছিয়েছেন, তবে আমরা ক্লাসে দেখেছি যে বাম হাতে বোর্ড মোছানোর কথা বলা হয়েছে। এখন আচ্ছা, হ্যাঁ, ঠিক এরকম আছে। কিছু ব্যাপার। এটাও হতে পারে ম্যাডাম, আমার আপনি মানে সুন্দর ক্লাস নিয়েছেন। ক্যামেরাটা অপোজিট, তো কোনটা ডান হাত বাম হাত আমি মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় ক্যামেরায় দেখানোর জন্য। ক্যামেরা, বাসার ক্যামেরা সেটিংসটা দেখে নেন। ওই যে আমি নজরুলকেও আজকে বললাম, ক্যামেরা অন করার পরে ক্যামেরা ওই উপরের দিকে দেখবেন একটা গোল চাকা আছে, সেটিংস লেখা। একটু দেখ। ওখানে ওই ওখানে ফ্লিপ ফ্লিপ করে দিতে হবে। দেখবেন সেটিংস এর মধ্যে অনেকগুলো আইটেম আসবে, তার মধ্যে ফ্লিপ ক্যামেরা একটা শব্দ আছে। ওইটা ফ্লিপ করে দিলে তাহলে আর আপনি যেমন আপনি ওখানে দেখেন বাম হাত দিয়ে মুছতেছেন, আমরা কিন্তু এখান থেকে ডান হাত দিয়ে দেখতেছি। জি স্যার। বুঝতে পারছেন? ওইটার ওই কারণের জন্য ওই সেটিংসটা ঠিক নাই। ওটা সেটিংসটা একবার ঠিক করে দিলে ও আর কোনোদিনও এরকম হবে না। বুঝতে পারছেন? জি একসময় দেখে একটু ঠিক করে নেন। জি, আচ্ছা, বুঝতে আমারও আমিও সবার সাথে একমত। বাসার অত্যন্ত ভালো ক্লাস নিয়েছে। আমরা একটু একটা জিনিস লক্ষ্য করি যে নন টিচাররা সাধারণত ওই পদ্ধতি অনুযায়ী মানে পড়ায়। কারণ হলো টিচাররা একভাবে পড়াতে পড়াতে অভ্যস্ত হয়ে যায়, তো এখানে এসে আর ওই হঠাৎ করে ওই পদ্ধতিগুলো আর মেনটেন করতে পারে না বেশিরভাগই। আর যারা মেনটেন করতে পারে তাদের তো খুবই ভালো হয়। আর নন টিচারদের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে এরা যেহেতু অন্য আগে কখনো ক্লাস নেয় না, ফলে এখানে এসে নতুন বিষয়গুলোর সাথে পরিচয় হতে হয় এবং নতুন ক্লাস নেওয়া শুরু করে, ফলে তারা বিষয়গুলো মেইনটেইন করতে পারে। কিন্তু বাসারের ক্ষেত্রে একটা ঘটনা হয়েছে, মিক্সড হয়ে গেছে। ও নন টিচার আবার টিচার। যেহেতু এক জায়গায় ক্লাস নেয়, সেহেতু সেহেতু ক্লাস নেওয়ার একটা অভিজ্ঞতা ওর আছে। আবার যেহেতু নন টিচার, সুতরাং আমাদের যে সমস্ত নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মেনে চলছে। তবে ওই যে নজরুল যেটা বললো যে বাসার, আমার আমার আজকেও মনে হয়েছে যে আপনি খুবই সুন্দর পড়াচ্ছেন, চমৎকার পড়িয়েছেন। এবং ওই যে দেলোয়ার যেটা বললো, খুবই সুন্দর বুঝিয়েছেন আপনি। শিক্ষার্থীর জন্য এরকমই দরকার, এরকম একদম ভেঙে ভেঙে ছোট ছোট অংশ দিয়ে ওই বোঝানো দরকার। তারপরেও আমার আজকেও মনে হয়েছে যে পড়ানো অনেক বেশি হয়ে গেছে। এত পড়ানো একদিনে শিক্ষার্থী লোড নিতে পারবে না। আপনি সে- সুন্দর পড়িয়েছেন, কিন্তু যদি আরেকটু শর্ট করে পড়াতেন, ওইটাকেই
আপনি যেমন খুবই সুন্দর যে তোমরা 3টা করে বাক্য লেখো হাতে কলমে, খাতা কলম বা বাবা মা ইত্যাদি লেখাইছেন, এগুলো নিয়ে আরেকটু চর্চা ওইগুলো নিয়েই করেন। জি স্যার, কিন্তু থ্যাংক পরে ইউ এই স্যার। যে মধ্য পদলোপী বা অন্য যে আলোচনায় চলে গেলেন ওইখানে না গিয়ে এই 2টা পদ নিয়ে বা এই 3টা পদ নিয়েই, এই 3টা ধরন নিয়ে বা 2টা ধরন নিয়ে করলে আমার মনে হয় ওই শিক্ষার্থীরা যা শিখবে ও আর জীবনেও কখনো ভুলবে না, এবং আপনার মতো শিক্ষককে ওরা সারা জীবন মনে রাখবে। এবং তাই কিন্তু হয়। যে শিক্ষককে তারা মনে রাখে তারা কিন্তু ওর ভিত্তিতেই মনে রাখে যে ওই স্যার যা পড়িয়েছিল ওইটা আমি আজও ভুলিনি। এটার উপরেই কিন্তু শিক্ষককে মনে রাখে শিক্ষার্থীরা। বুঝতে পারছেন? এই জন্য আমার মনে হয়েছে যে ক্লাসটা অত্যন্ত ভালো হয়েছে। তবে উপকরণ কিন্তু ব্যবহার দিল, আবার বলছে যে উপকরণ বা অনেকে বলছে উপকরণ কম, কিন্তু উপকরণ অনেক সুন্দর উপকরণ ব্যবহার করেছে। কিন্তু উপকরণগুলোর সাইজ গুলো একটু ছোট ছোট ছিল। একটু বড় টড় করে করতে পারলে হয়তো বা ভালো হতো আরো, কিন্তু উপকরণ সে ব্যবহার করেছে। কিভাবে ওই যে সমস্ত পদ হলো, কোনটাকে সমস্ত পদ বলে, কোনটাকে পূর্বপদ বলে, পরপদ বলে দেখাইছে। পড়াইছেন সুন্দর, নিঃসন্দেহে সুন্দর, কিন্তু তবু আরেকটু এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আগামীকাল আবার যথারীতি 11টায় শুরু করব। সবাই ভালো থাকবেন, স্যার সুস্থ থাকবেন। স্যার স্যার আমার একটা সময় প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, কি হ্যালো যেন স্যার। বলতেছেন? হ্যাঁ বলেন 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 বলেন। স্যার ওই যে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে স্যার আমি আপনাকে বলছিলাম যে আমাদের একটু নির্দেশনা দেওয়ার জন্য। হ্যাঁ আমি বলছিলাম যে ম্যাডামের সাথে আগে একটু কথা বলে নেন। যেহেতু নোটিশটা ম্যাডাম দিয়েছে, ওনার সাথে আগে একটু কথা না বলে আমার সাথে কথা বলাটা আবার একটু মানে ইয়ে হয়। মানে উনি কথা স্যার বলার ফোন পরে দিছিলাম, তারপরে উনি আপনি আমার সাথে কথা বললেন। বলেন নজরুল, বলেন। স্যার স্যার ফোন দিছিলাম কিন্তু স্বল্প সময়ে উনি কি বললেন আমি কি কোনো কিছুই বুঝলাম না। এই হলো অবস্থা। হ্যাঁ জোহা কিছু বলছিলেন বোধহয়, বলেন। স্যার আমি একটু একাডেমিক বিষয়ে কথা বলবো। তানজিলা ম্যাম কিছু বলছেন, শেষ করুন তারপরে বলছি। না এই যে নজরুল স্যার আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলছিলাম যে স্যার এটা একটু বুঝতে সমস্যা হচ্ছিল। বুঝতে কি সমস্যা ওখানে হচ্ছে কি সেটা বলেন। প্রতিবেদন, স্যার গবেষণা প্রতিবেদন প্রতিবেদন প্রস্তুত লিখতে বলছে। করতে বলছে নাকি এক্সট্রা করে, ওটা সাবজেক্টটা বুঝতে পারছি না। না ম্যাম, গবেষণা প্রতিবেদন আপনার আলাদা একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটে আপনি একটা গবেষণা করে কিভাবে জমা দিবেন প্রতিবেদনটা, থিসিস যারা করছে তারা এটা ভালো বুঝবে। ওটা ক্লাসে আলোচনা হয় নাই। ওটা হ্যালো একটু জোহা ভাই। হ্যালো জোহা ভাই, ওই কভার পেজে লিখছে হ্যাঁ বলেন। গবেষণার শিরোনাম, আবার 2 নম্বরে লিখছে প্রতিবেদনের শিরোনাম। তো গবেষণার শিরোনাম কোনটা আর প্রতিবেদনের শিরোনাম কোনটা? যেটা নিয়ে আপনি গবেষণা করবেন একই জিনিস হবে স্যার। ওটা ওই আপনি যেটা নিয়ে গবেষণা করবেন আর যেটা জমা দিচ্ছেন ওটা প্রতিবেদন। না, স্যার কভার পেজে কিন্তু দুইটাই লেখা আছে। জি জি আরেকটা জিনিস স্যার এখানে ঘটেছে, যেটা আমাদের যে মানে প্রস্তাবনা যেটা দেওয়া আছে আর কি আমাদের গবেষণার ক্ষেত্রে, এই প্রস্তাবনাটা আমি একটা বিষয় বুঝলাম যে এইটা স্যার এমফিল থিসিসের জন্য ঠিক আছে, মানে যেভাবে প্রস্তাবনার শিরোনাম থেকে শুরু করে যে পর্যন্ত গেছেন, আমরা গবেষণা পদ্ধতিটা যখন আমি স্যার এমফিল এর জন্য কিছুদিন মানে চেষ্টা করেছিলাম, তো কিছু পড়াশোনা করেছিলাম, ওখানে দেখেছিলাম স্যার কিন্তু আমাদের এই 10 দিনের মধ্যে স্যার এই গবেষণা শিরোনাম থেকে শুরু করে এই গবেষণা পদ্ধতি রীতিনীতি সবকিছু মেনে স্যার একটা অ্যাসাইনমেন্ট করা কতটা মানে আসলে ভালো হবে সেটা না, কাজ করার জন্য কাজ করা হবে স্যার। না এটাই না কিন্তু শোনেন, আপনাকে আপনাকে শুধু ধারণা দেওয়া হচ্ছে যে আপনি শিক্ষক হিসাবে আপনার কোনোদিন গবেষণা করতে হবে না, কিন্তু আপনি ক্লাসে যাওয়ার পরে একজন শিক্ষার্থী, এই যে আমরা আপনাদেরকে এতগুলো কথা বলছি কেন, আমি কি লিখে নিয়ে আসছি? আমার কাছে কি কোনো কিছু আছে? আমার গবেষণা আছে। কি গবেষণা আছে? আপনাকে দেখে, আপনাদেরকে দেখে, গতবার দেখে, তার আগের বার দেখে, তার আগের বার দেখে, অথবা আপনাদের একজনকে দেখে ও তো এটা করছে, এটা তো খুব ভালো, ওর তো এটা ভালো হচ্ছে না, এটাই তো গবেষণা। কিন্তু এখন এখানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো যে আপনি একটা যে কোনো একটা শিরোনাম, অর্থাৎ আপনাকে আমরা জানাতে চাচ্ছি, শেখাতে চাচ্ছি যে একটা শিরোনাম কিভাবে লিখতে হয়। আপনি লিখলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি একটা গবেষণার শিরোনাম লেখা শিখেছেন। এর বেশি কিছু আপনার দরকার নাই। এরপরে আপনি ওই যে ধাপগুলো যে দিয়েছে ওই ধাপগুলো অনুযায়ী প্রতিবেদন, মানে ওই ধাপটা অবলম্বন করে আপনাকে ওই শিরোনাম একটা নির্ধারণ করে ওই ধাপগুলো ভূমিকা, তারপরে হলো গবেষণার তাৎপর্য, তারপরে ওই যে সাহিত্য পর্যালোচনা,
পদ্ধতি, তথ্যের উৎস, তারপরে গ্রন্থপঞ্জি, এগুলো এগুলো হলো গবেষণা প্রতিবেদনের ধাপ। ওই অনুযায়ী আপনি একটা শিরোনাম নির্ধারণ করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। আমি কি বোঝাতে পারছি? আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আর এর পরেও আপনাদেরকে প্রত্যেককেই যে কোনো একটা গবেষণার বই স্যার হ্যাঁ দিয়ে দিয়েছি নজরুল। কাজ করতেছি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো নাই স্যার, সেটিং করে নিয়ে। উপর থেকে আর একটু নামাতে পারেন আর কি। হ্যাঁ বোর্ডটাকে আর একটু উপরে তোলেন, মানে ক্যামেরাটাকে আর একটু নিচে নামান, অর্থাৎ বোর্ডটা এটা আর তো একটু। স্যার ঠিক। হ্যাঁ আরো একটু উঠাতে পারেন, তবে এভাবে থাকলেও হবে। কি অবস্থা, কিছু করতে হচ্ছে। আগেরটা ভালো ছিল স্যার। তা থাকি সেটা তো না, আমি তো ভিডিও রিজিউম হচ্ছে কে স্যার বারবার? আপনি সেদিনও এই কথাই বলছিলেন যে স্যার রিজিউম হচ্ছে। ক্যামেরা আপনি ওই অটো রোটেট করে নেন নাই? অটো রোটেট। করছি স্যার। হ্যাঁ তাহলে এবার সামনের দিকে ক্যামেরাটা, সামনের দিকে ক্যামেরা দিতে চাচ্ছি স্যার। দিয়ে দেন, তাহলে ইয়ে করে নেন, ওই যে মানে আমাদের সেলফি মোড করে নেন, ক্যামেরাটাকে সেলফি মোড করে নেন। কি যে জ্বালা।
আসসালামু আলাইকুম। লাইন দিয়েছে স্যার, লাইন দিয়েছে, বলেন তো লাইন দিয়ে। হ্যালো স্যার। বলেন বলেন নজরুল। স্যার আমি একটু আরেকজনকে একটু ডেকে নিয়ে আসি, এই মুহূর্তে একজন একটু ক্লাস নিক, আমি একটু সেরে নিতেছি, ও তাই না? তারপরে আমি নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি যে ক্লাস নিই স্যার। হ্যাঁ আপনি শুরু করেন, খালেক সাহেব শুরু করেন। আমি একেবারে বাশার আপনি রেডি হয়ে যান, ক্লাস নিতে হবে। নজরুল আপনার সমস্যাটা কি হচ্ছে? নজরুল আমরা তো আপনাকে এমনি দেখতে পাচ্ছি, অসুবিধা কি? আপনার সমস্যাটা কি হচ্ছে? আপনি এইভাবে ক্যামেরাটা ঘুরায় দিলেই তো হয়ে যায়, মানে আমরা যা দেখতে পাচ্ছি এবার ক্যামেরাটাকে বোর্ডের দিকে করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ স্যার। স্যার হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা আপনাকে, বলেন আপনি। আমাকে দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। বোর্ড 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 ঠিক আছে স্যার? আচ্ছা স্যার তাহলে আমি শুরু করছি স্যার। স্যার আমি আমি তাহলে প্রস্তুতি নিয়ে নিলাম স্যার শুরু করার জন্য। জি প্রস্তুতি নিয়ে নেন। স্যার আমি শুরু করছি স্যার। জি শুরু করেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভালো আছি। হয়নি শুধু তোমার হয়েছে? কি করলে হয়েছে বাবা বলো তো? আচ্ছা কুয়াশার সঙ্গে সঙ্গে একটু বৃষ্টি পড়তে লাগছে, তুমি অপ্রস্তুত ছিলে। আচ্ছা এখন শীতের কাল তো, শীতকালে তুমি একটু প্রস্তুত হয়ে বেড়াবে, মাথায় টুপিটা পরবা, তাহলে কানে বাতাস লাগবে না। হালকা বৃষ্টি হয়েছে তো ওটা তোমার টুপিতে ধরে নিবে, মানে টুপিটা রোদে শুকায় দিবা। ঠিক আছে? আগামী কাল থেকে এই ভুলটা আর করো না বাবা। হ্যাঁ ঠিক আছে, বসো। তাহলে আমরা আজকে কি পড়বো? গত ক্লাসে বলছিলাম মনে আছে? জ্যামিতি। হ্যাঁ তো জ্যামিতি যে সবাইকে জ্যামিতি বক্স আনতে বলছিলাম, আনছো কি সবাই? আচ্ছা তোমরা দুজন শুধু আনোনি কেন? ও বাড়িতে একটাই, তোমার বড় ভাইয়ের একটা তুমি যে চালাচ্ছ। আচ্ছা তাহলে তোমরা দুইজন ওই দুই বেঞ্চের সঙ্গে শেয়ার করো। তুমি মাঝখানে আব্দুল বারিক তুমি একটু ওই বেঞ্চে যাও, ওকে এই বেঞ্চে দাও। হ্যাঁ অনুভাবে কোথায় দিব ওখানে দেই। তাহলে জান্নাতুল তুমি ফেরদৌসির কাছে এসে বসো। আর ফেরদৌসি
তুমি ওইখানে যাও, হ্যাঁ? আচ্ছা, হয়েছে তো না? এবার আমরা ক্লাস করার জন্য রেডি, তাই না? তো আমি তোমাদেরকে আজকে জ্যামিতি পড়াবো, তোমরা খাতা কলম রেডি করে নাও, ঠিক আছে? তা আমি ব্ল্যাকবোর্ডের দিক সবাই লক্ষ্য রাখো। আমি একটা জিনিস আঁকছি, লিখে দাও ক্লাস সপ্তম সাবজেক্ট গণিত তারিখ ক্লাস। দেখি আর সবাই লক্ষ্য রাখো বোর্ডের দিকে। আমি একটা জিনিস আঁকছি, বলতে পারবি না? আচ্ছা মিঠু, তুমি বলতো এটা আমি কি অঙ্কন করছি? আচ্ছা, একটা সরল রেখা। ধন্যবাদ। আসো, তাহলে আমি এইভাবে তিনটা সরল রেখা আঁকছি, তাই না? এবার দুপুর তুমি দাঁড়াও, বলো কয়টা সরলরেখা আঁকছি? তিনটা, তাই না? ধন্যবাদ। বসো। দেখো তিনটি সরলরেখা আমরা যদি এক করি তাহলে কি হবে দেখো একটু। এই বি সরলরেখা আঁকলাম, এর সঙ্গে বিসি সরলরেখা আঁকলাম, বিসি সরলরেখার সঙ্গে দিলাম এই এসি সরলরেখা আঁকলাম। নামটা দিয়েছি আমি, একটি সরলরেখা এবি নিয়ে এখানে বসালাম, বিসি সরলরেখাটা এখানে বসালাম, আর এসি সরলরেখাটা এখানে বসালাম। তাহলে ক্ষেত্রসি তুমি বলো চিত্র, তাই না? এই চিত্রটার নাম কি বলতে পারবা? আচ্ছা তুমি হাত তুলেছো প্রথমে, তাহলে তুমি বলো। আচ্ছা সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা ত্রিভুজ, তাই না? সুন্দর করেছো, তোমরা প্রস্তুতি নিয়ে আসছো। এভাবে প্রস্তুতি নিয়ে আসবে, ক্লাস করতে মজা লাগবে। যখন কিছু প্রস্তুতি থাকে নিজে, তখন ক্লাসটা আসলে মজা লাগে করতে। হ্যাঁ, ক্লাস করতে মজা পাওয়া যায়। ধন্যবাদ, তোমরা যে সবাই প্রিপারেশন নিয়ে আসছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমরা ত্রিভুজ। এখন বিশ্বজিৎ তুমি বলো ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বলো। ভয় নাই বলো। হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গেছে। তাহলে ত্রিভুজ বলে, কাকে ত্রিভুজ বলে সবাই শুনতে পেয়েছো? তুমি একটু শুনতে পেয়েছো, তাই না? তাহলে আমি বিশ্বজিতের পক্ষ থেকে বলে দিচ্ছি আবার, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলবো, তাই না? তাহলে আরেকবার রিভিশন করছি, সুন্দর করে শুনে নাও। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এবি, বিসি আর হলো সিএ। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ কি হলো? একটা চিত্র হলো। এই চিত্রকে আমরা কি বলছি? ত্রিভুজ, তাই না? সুন্দর, এই তো ভালো লাগছে। দেখি কাকে ধরা যায়, সবাই মিলে হাসি হাসি মুখে আসো, ভালো লাগছে। তো জান্নাতুল মাওয়া তুমি বলো, বলবার বলতে পারবে নাকি দেখি, চেষ্টা করো দেখি। ত্রিভুজ কত প্রকার? হ্যাঁ, তিন প্রকার বলছো। হ্যাঁ ঠিক আছে, বলো। আর তিন প্রকার তুমি, বাহ, বলো দেখি কি আছে। 6 প্রকার, তাই না? আচ্ছা গুড। তাহলে তুমি বলছে 3 প্রকার, ও বলছে 6 প্রকার, তাই না? এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। আসলে মোট ত্রিভুজ 6 প্রকার, তবে ভাগে আছে, তাই না? এটা কি হতে পারে? হ্যাঁ কুমার বলো। আচ্ছা, বাহু বেদে একটা ত্রিভুজ বেদে। থ্যাংক ইউ, সুন্দর, বসো। আচ্ছা, এবার এই বাহু বেদে যে 3 প্রকার হয়, এটা কে বলতে পারবে? তুমি, খন্দকার আব্দুল আরিফ। হ্যাঁ বলো, তুমি বলো বাহু বেদে। আচ্ছা বলো, বাহু বেদে কয় প্রকার? বললা 3 প্রকার, তাই না? কি কি?
হলো হ্যাঁ তাহলে একটা করে তুমি এলো সমবাহু ত্রিভুজ তাই না আচ্ছা কি বলা দ্বিসমবাহী বাহু আচ্ছা কি আচ্ছা বাহু তাহলে বলছে তোমাদের বন্ধু দি বাহু বেঁধে ত্রিভুজ তাহলে এখানে লিখেছি বাহু বেঁধে আচ্ছা তাহলে লিখে দাও উপরে বাহু বেঁধে আমাদের পাঠশালা নামে আচ্ছা এটা লিখো সবাই তাই না লিখে নিয়েছো তাহলে বাহু বেঁধে ত্রিভুজ তিন প্রকার তাই না সমবাহু ত্রিভুজ একটা হলো বিষমবাহু ত্রিভুজ একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ কি সবাই বুঝতে পেরেছো দেখো বাহু বেঁধে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর হলো বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা স্যার হ্যাঁ খালেক সাহেব, স্যার দেখতে পাচ্ছেন স্যার আপনার বোর্ড তো আমরা দেখতে পাচ্ছি না। স্যার এখানে তো একটুখানি ইয়ে হয়ে গেছে আপনার বোর্ড দেখতে পাচ্ছি না। আবার ঢুকতে হবে স্যার না না ঢুকতে হবে না, ওই যে দেখেন আপনার আবার ঢুকছি স্যার এই তো হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে হয়েছে স্যার কিন্তু হ্যাঁ তাহলে শুরু করতে স্যার আবার বলতে বাহু বেঁধে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার এক নম্বর গেছে সমবাহু ত্রিভুজ দুই নম্বরে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বরে বলছে বিষমবাহু ত্রিভুজ খালেক সাহেব তাহলে আমরা হয়ে গেছে, বাহু বেঁধে off হয়ে ত্রিভুজ গেছে। কয় প্রকার শুনলাম এবং লিখেও দিয়েছি তোমাদেরকে দেখো যা লিখা পাই একটু দেখে নাও আপনার সিন বারবার আসছে, অ্যালেক্সা দেখা যায় না। জি স্যার দেখা যাচ্ছে না, আবার অফ হয়ে গেছে। স্যার আপনার ভিডিওটা অফ হয়ে গেছে, এই যে কিছুক্ষণ আগে যেভাবে অন করলেন ওইভাবে আবার অন করেন। হ্যালো, হ্যাঁ স্যার ওই ভিডিওটা অফ হয়ে আছে, দেখেন ভিডিওটা অন করে দেন। মোবাইল চালু হচ্ছে না মোবাইল চালুই আছে, আপনি ওই যে দেখেন ওই জুম অ্যাপের ওখানে যান। কি চলে আসবে আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার সব ঠিক আছে, শুধু ভিডিওটা অফ হয়ে আছে। বুঝতে স্যার মোবাইল কাজ করছে না আমিও তো শুনতে পাচ্ছি স্যার আপনাদের কথা মোবাইল কাজ করছে না মানে মোবাইল কাজ করতেছে, আপনি ওই যে জুমের যে ওই যে চিহ্নটা আছে না ফোনে, জি স্যার ইয়ে ফাংশন গুলো আসতেছে না অ্যাপস গুলো আসতেছে না স্যার
আপনার আশেপাশে কে অ্যাপস আছে গুলো আসতেছে না ঢুকবো দেখায় নেন ওনাকে। পাশে নাই স্যার কেউ। এই জন্যই তো আপনি বুঝতেছেন না। মোবাইলে যে স্যার আমি কি জুম লেখা আছে ওইটা পেয়েছেন? হ্যাঁ ওই অ্যাপস গুলো আসছে না স্যার, অ্যাপ গুলো স্যার আমি কি আমার একটু অ্যাপস ট্রায়াল গুলো করতে হারাই গেছে স্যার। হ্যালো স্যার, হ্যাঁ নজরুল বলেন। আমি কি একটু হ্যাঁ আবার দেখি একটু এই স্যার। যে আসছে আসছে, এই দাঁড়ান আসছে, খালেক সাহেব আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ 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 আমি আবার স্ট্যান্ড আবার আসছে স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা স্যার তাহলে তোমাদের বলতে বললো বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার, কালো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ বাহুবেদের তিন প্রকার, এটা আমরা সবাই জানলাম তো নাকি, মনে থাকবে তো? হ্যাঁ তো মনে রাখবা, চিত্র দেখালে আরো ভালো মনে থাকবে। দেখো তাহলে আমি বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার এটা আমরা প্রথমে আলোচনা দিয়ে দেবো সমবাহু ত্রিভুজ। বলতে পারবা এই কথার মধ্যে কিন্তু তোমার সম মানে কি বলবা কি সমান, আর বাহু পেলে সম বাহু তাহলে কি হবে সমান, যেহেতু তুমি বলছো তাহলে এটা সমবাহু ত্রিভুজ কি যে বুঝে তিনটি বাহু সমান, তাই না? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি একটু চিত্র দিয়ে দেখাচ্ছি, তোমাদের কাজ দিব। আমরা এইভাবে স্কেল, আমাদের স্কেল আছে, হ্যাঁ স্কেলে একটা জিনিস নাম লিখব। হ্যাঁ দেখো আপাত দৃষ্টিতে মোটামুটি এডি বাহু বিসি বাহু হলো সিএ বাহু। তাহলে এই সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান, তাই না? তাহলে আমি সংজ্ঞা বলতে পারি, কি বলতে পারি আমি বলতে পারবো না? এই উপাদান থেকে এই বৈশিষ্ট্য থেকে, হ্যাঁ তুমি পারবা। আচ্ছা ধন্যবাদ, বলো দেখি। হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ যেগুলোর তিনটি বাহু কি সমান। থ্যাংক ইউ, বসো তুমি, বসো বসো। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, তাই না? আচ্ছা আমি এবার মেয়েদের দিকে আসি। মেয়েরা আমার কাছে জড়তা হয়ে আছে, তাকে ধরি। সবাই তো প্রস্তুত? তুমি বলো কি সাবিনা ইয়াসমিন। আচ্ছা ধন্যবাদ। তাহলে তুমি বলবা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? হ্যাঁ বলো। আচ্ছা সুন্দর। কি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তোমাদের বান্ধবী বলছে, ঠিক আছে তো? এটা তোমরা ঠিক আছে? হ্যাঁ সুন্দর, তোমরা বুঝতে পেরেছো, তোমরা ঠিক আছে। সমদ্বি তাহলে কি মানে তুমি দেখছো, এটা থেকে এক নম্বরের সমবাহু হচ্ছে দ্বি মানে দুই। তাহলে এটা আলোকে এটা সে বুঝতে পেরে নিয়েছে, খেয়াল রাখবা, পাঁচটা মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝতে পারবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এখন বলতে পারি কাকে বলি, হ্যাঁ গোলাপি তুমি দাঁড়াও। তাহলে তোমার বান্ধবী বলছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, তুমি একটু সবার উদ্দেশ্যে একটু জোরে করে বলে দাও তো দেখি বাবা, সবাই যেন শুনতে পায়। সুন্দর, বসো বসো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে কি যে ত্রিভুজের দুইটি বাহু কি হবে সমান, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এবার আমরা দেখো 3 নম্বরে, তাই না? এবার আমি আমার ছেলেদের মধ্যে চলে আসলাম। ফুটুল হোসেন তুমি বলো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে?
হচ্ছে না? আচ্ছা, বসো বসো। হ্যাঁ, মনোযোগী থাকো তাহলে হবে। কে পারে তোমাদের মধ্যে? পারবে? আচ্ছা, মেয়েরাই ফার্স্ট গো। তোমরা ভালো পড়াশোনা করছো না মনে হচ্ছে, একটু মনোযোগী কম। হ্যাঁ, মোবাইল ফোনে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, রাফিকুল নাহা, তুমি বলো। বিষম বাহু ত্রিভুজ। তো এটার সাথে একটু মিলি না, তবুও সে পেরে নিয়েছে। মানে একটু ওই উত্তর দেখেছে, তোমরা একটু কম দেখছো। বিষম বাহু ত্রিভুজ একেবারে হ্যাঁ সুন্দর ভাবে তুমি বলো তো। গুড, সুন্দর বলো। তাহলে এই বলছে কি বিষম বাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। তাহলে দেখো মিল কি এর মধ্যে খুঁজে পাওয়া যায়? ওই যে সংখ্যা দিয়েছে তার সাথে আমাদের তিনটা চিহ্নের মিল আছে, একটা সংখ্যা দিয়ে আছে। থ্যাংক ইউ। তুমি বলছো আসলে কি আছে? ও, 1 নম্বরের সঙ্গে মিল আছে, হ্যাঁ একটু বিপরীত। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখো সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলা হয়েছিল? সমবাহু ত্রিভুজ। পক্ষান্তরে আমরা এটাকে বলে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ঠিক আছে না? ওটার বেলা 1 নম্বর হলো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, আর এটার বেলা বলা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো তাহলে আমরা এই পর্যন্ত যা শিখলাম তারপর একটু কাজ করি, তাই না? ভালো লাগবে। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে দিই। প্রস্তুত? হ্যাঁ, কাজ দিলাম এক। হ্যাঁ, প্রত্যেক খাতায় লিখবা। এটা দৈর্ঘ্য নিয়ে একটি সমবাহু ত্রিভুজ হ্যাঁ বুঝতেছো? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে, তার মানে কি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে একটি সমবাহু ত্রিভুজ আঁকো। দেখি দেখে পারো? তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, সুন্দর। দেখি তোমারটা হয়ে গেছে। যখন তুমি ফার্স্ট হলা, ধন্যবাদ তোমাকে সর্বপ্রথমে খাতা দেখানোর জন্য। এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ঘুষি হয়েছে, ওকে ঠিক করলাম, আবার ঠিক করে নিবা। ধন্যবাদ। হ্যাঁ, তোমারটা আচ্ছা দেখালাম, তোমারটাও সুন্দর হয়েছে। ধন্যবাদ। বাপ, সবাই হয়ে গেছে না? সুন্দর। এই তো দেখো, সঙ্গে পড়লাম আর আলোকে আমরা একটা চিত্র আঁকলাম, তাই না? তাহলে তোমাদের খুব সুন্দর হয়েছে, তাই না? তাহলে এটা তো আঁকতে পারলাম, তাই না? তাহলে তোমরা পারলাম। ওদেরকে আমি জোড়ায় কাজ দিচ্ছি একটা। হ্যাঁ, আবারও 2 নম্বর কাজ ওদেরকে জোড়ায় কাজ দিচ্ছি। দুই, তাহলে কি বিষম বাহু ত্রিভুজ কাকে বলে? এটি বিষম বাহু ত্রিভুজ। সবাই বিষমবাহু ত্রিভুজ কাকে বলে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এর জন্য তোমাদের 5 মিনিট সময় দিলাম।
হ্যাঁ বুঝতে পারছো না? বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো। হয়েছে? ধন্যবাদ। এই তো এবার দেখো ছেলেরা ফার্স্ট হয়ে গেছে, মেয়েদের এবার পারলা না, তাই না? তো ধন্যবাদ। তোমার কারো আগে হবে তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার? স্যার দেখা যাচ্ছে? হ্যালো স্যার? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনি আপনি চালায় যান, আচ্ছা দেখা মানে যাচ্ছে। আবার বন্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ তোমাদের 5 মিনিট সময় দিয়েছি, তোমাদের অনেক হয়েছে। এবার কি হলো? হ্যাঁ তুমি দেখাও গোলাপ। হ্যাঁ এই তো দেখো সন্ধ্যার সাথে আমাদের চিত্র মিল, তাই না? হ্যাঁ ওটা সুন্দর হয়েছে। হ্যাঁ ফাইন ফাইন সব বুঝতে পারছো, তাই না? ও সোজা বলতেছো, তাই না? কি জন্য সোজা বলো তো কি বাবু? ও আচ্ছা আচ্ছা, তিনটা বাহু খানে যে কোনো দৈর্ঘ্য নিলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এই জন্য সোজা মনে করছো। ধন্যবাদ তোমার সবাইকে যে তোমরা পেরেছো এই কাজটা দেখতে। আচ্ছা তাহলে আমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ মোট কত প্রকার সেটা জানলাম, বাহুভেদে কয় প্রকার সেটা শিখলাম, এবং সঙ্গে সঙ্গে দুটা কাজও করলাম, তাই না? এবার আমরা চলে যাব ওই যে দ্বিতীয় প্রকারে আরেকটা প্রকার আছে, তাই না? ও বলছে কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার বলছিল, মোট 6 প্রকার, তাই না? মনে আছে তোমাদের? একটু আগে প্রথমে ক্লাসে প্রথমে বললাম যে ত্রিভুজ কয় প্রকার, তখন একজন বললো 3 প্রকার, তখন বললো যে না স্যার 3 প্রকার না মোট 6 প্রকার। যেমন বললাম কয় প্রকার, বাহুভেদ 3 প্রকার আর কোণ ভেদে 3 প্রকার, তাই না? এবার আমরা বাহুভেদে 3 প্রকারটা শিখলাম, এবার আমরা কোণ ভেদে 3 প্রকারটা না, একটু শিখি, তাই না? কোন ভেদে 3 প্রকার আর আজকে শেখাতে পারবেন না, আবার আগামীকাল। তাই স্যার হ্যাঁ। আচ্ছা মানে তাহলে যাই হোক, তোমাদের মানে বাড়ির কাজ অর্থাৎ থাকবে। অর্থাৎ আমাদের 40 মিনিট আর এই 1 মিনিট পরেই শেষ হয়ে যাবে, ফলে আপনি এখানে শেষ ও করেন। আচ্ছা স্যার তাহলে আমি শেষ করতে স্যার ফিনিশিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 বাবুরা আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম তাই এগুলো একটু আমরা সামারাইজ করতেছি না, এবং তোমাদের মাধ্যমে সেটা। হ্যাঁ তুমি বলো তো কি কি শিখলাম? এক নম্বরে কি শিখলাম? এক নম্বরে না খালেক সাহেব, ওই যে আপনি ওকে বিন্দু ওদেরকে মূল্যায়নের জন্য আপনি ওই এখন এই কাজই করতে পারেন, আপনি ওদেরকে কি কি মূল্যায়নের জিজ্ঞাসা না করে আপনি সরাসরি এবার জিজ্ঞাসা করেন যে তাহলে দেখি মানে সমবাহু ত্রিভুজ কাকে বলে, কে কে বলতে পারো হাত তোলো তো দেখি। তাহলে হয়ে আমি গেল, বলতে চাচ্ছি মূল্যায়ন শেষ হয়ে গেল। যদি আপনি কাজ দিয়েছেন, আপনি ভাবছেন যে কাজের মাধ্যমে মূল্যায়ন করে ফেললেন, কিন্তু মানে আপনি যদি ওই যে এইভাবে ওদেরকে তাহলে প্রশ্ন আমরা জিজ্ঞাসা প্রথমে করেন। শিখছি সংজ্ঞা, তাই না? ত্রিভুজ কাকে বলে বলতে পারবা? সবাই হাত তুলেছো, বাহ সুন্দর। হ্যাঁ ত্রিভুজ কয় প্রকার? বাহ, সুন্দর। হ্যালো তুমি স্যার। বলো বাহুভেদে কয় প্রকার? হ্যাঁ নজরুল, এরপরে শুরু করবেন আপনি, খালেক সাহেবের শেষ হলে স্যার শুরু করবেন। আমার যে হ্যাঁ লেখাটা দুই প্রকার। হোয়াইট বোর্ড, এটা কি আর স্যার সম্পূর্ণ আপনাদের ওখানে সোজা তাই না? দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তো সোজা সুন্দর আছে, হয়েছে সোজা আছে। তোমরা। আমি কিন্তু আজকে উল্টা আমরা দেখতেছি, এগুলো আপনারা কি সোজা তোমাদের দেখতেছেন বাড়িতে স্যার? হ্যাঁ কাজ সোজা থাকলো আছে, সোজা। পাঠ্য বইয়ে আচ্ছা তাহলে সমস্যা এই নাই যে স্যার, এবার একের শুরু আছে করছি। ক খ গ, তাই না? এখানে দেখো বিভিন্ন দৈর্ঘ্য নিয়ে ত্রিভুজ অঙ্কন, তাই না? তোমরা এই একের এই ক খ গ ঘ এই পর্যন্ত 5টা পর্যন্ত করবে, বিভিন্ন দৈর্ঘ্য নিয়ে সমবাহু ত্রিভুজ আঁকবে, দ্বিবাহু ত্রিভুজ আঁকবে, বিষমবাহু ত্রিভুজ আঁকবে। হ্যাঁ ধন্যবাদ সকলকে, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং আগামী দিনে আমরা সবাই দেখা করতে পারি।